ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন আমি ঘটাতে পারিনি, তাদের মতো করে আমি চলতে পারছি না, বা তাদের মতো তারা যেই বিষয়গুলো চাচ্ছে আমার থেকে আমি সেগুলো তাদের সাথে সেইভাবেই করতে পারছি না। আমাকে ব্লেমও দেওয়া হয়েছে। আমি বারবার যখন বিভিন্ন সোর্স কিংবা মাধ্যমে জানতে পারছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফান্ড পেয়েছে, তখনও তাদের কাছে জিজ্ঞাসা করেছি, তখন তারা অস্বীকার করেছে। সরাসরি ওইখানে যদি বাই ওয়ার্ড বলি, আমি হিট অফ মোমেন্ট বলেছি আমি এখনই বের হয়ে প্রেস ব্রিফিং করবো। পরে যে আমাকে 2 জন ফলো করছে কন্টিনিউয়াসলি, সে 2টা ছেলে। এই অভিযোগের ভিত্তি কি আসলে? কিভাবে ধর্ষণ করা হবে, তাকে কিভাবে রেপ করা হবে, মানে এই ধরনের হুমকিগুলো বর্ণনাগুলো তারা আসলে করছিল। মাঝে মাঝে মানে ট্রমাটাইজড হয়ে যায়। স্পেসিফাই করতে পারি কাউকে? রিফাত রশিদ এবং হাসিব আল ইসলাম। ওদের মুখোশ খুলুক, এর মানুষ জানুক। স্বাগতম দর্শক, দৈনিক নতুন সময়ের বিশেষ পডকাস্ট। আছি আমি নাজমুল হক শ্যামল। সাম্প্রতিক একটি আলোচিত বিষয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারি কিছু নেতার অর্থ আত্মসাতের বিষয় নিয়ে আজ কথা বলবো। আমাদের সঙ্গে আছেন প্রধান মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা। তিনি আছেন আমাদের সঙ্গে সরাসরি। আমরা তার বক্তব্য জানবো ভেতরের গল্প। সিনথিয়া, আপনাকে স্বাগত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দৈনিক নতুন সময়ের যে দর্শক রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। সিনথিয়া, প্রথমে জানতে চাই আপনার সেই গুরুতর অভিযোগ, ভোটের নামে অর্থ আত্মসাৎ, এই অভিযোগের ভিত্তি কি আসলে? শুরুতে যদি বলতে চাই আসলে যে অনেকেরই প্রশ্ন, আমি প্রেস ব্রিফিংটি করার পরে অধিকাংশরই একটা প্রশ্ন ছিল যে গণভোটের প্রচারণাটা তো হয়েছে ফেব্রুয়ারি মাসে, তাহলে 2 মাস 2.5 মাস পরে এসে এখন কেন এই প্রশ্নগুলো তুলছে? আমি সর্বপ্রথমে আসলে এই প্রশ্নটার উত্তরটা আমার কাছে মনে হচ্ছে যে একটু ক্লিয়ার করা প্রয়োজন। সেটা যদি বলতে চাই, আমরা প্রথম যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণভোটের পক্ষে, হ্যায়ের প্রচারণার পক্ষে, তারা সারা দেশব্যাপী প্রচারণা চালাবে, তখন এবং প্রচারণাটা বিভাগীয়ভাবে সারা দেশে প্রত্যেকটি বিভাগে এবং সেখানে আমাদের জেলাগুলো ইনক্লুড হবে, এই ধরনের একটা প্রোগ্রাম বা একটা কর্মসূচির পরিকল্পনা যখন গ্রহণ করা হয় এবং এটি একটি অনলাইন মিটিংয়ের মাধ্যমে উত্থাপন করা হয়। আমি আবারও বলছি, আমি সেই প্রথম মিটিংয়ে প্রশ্ন করেছিলাম এত বৃহৎ কর্মসূচির অর্থায়নটা আসলে কিভাবে হবে। আপনি চিন্তা করেন, একটা সংগঠন সারা দেশব্যাপী সারা বিভাগে যখন বড় করে র্যালি করে, তারপর ভ্যান নিয়ে, মাইক্রোবাস নিয়ে নেতাকর্মী বিভিন্ন জায়গায় মানে সফর করে যখন এত বড় একটা কর্মযজ্ঞ চালাবে, সেখানে নিশ্চয়ই অনেক বৃহৎ একটা অর্থায়নের প্রয়োজন হবে। তো আমি প্রথমে প্রশ্নটা করেছিলাম এত বৃহৎ কর্মসূচির আসলে অর্থায়নটা কিভাবে হবে। সেখানে আমার প্রশ্নকে সরাসরি আসলে মানে ফেলে দেওয়ার মতো উত্তর দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছিল যে আমরা ব্যক্তিগত খরচে এই কর্মসূচিটি বাস্তবায়ন করব। আমি কিন্তু আবার উল্লেখ করছি, আমি শুরু থেকেই এই কর্মসূচি এবং এখানে অর্থায়নটা কিভাবে হবে সেটি নিয়ে প্রশ্ন করেছি। একদম কর্মসূচি যখন শুরু করা হয়নি, যখন কর্মসূচির সিদ্ধান্তটি গ্রহণ করা হচ্ছে, তখন থেকে আমি প্রশ্ন করেছি। এবং পরবর্তীতে যখন তারা কর্মসূচিটি শুরু করে এবং আমার তখন আসলে ফাইনাল পরীক্ষা চলমান থাকে, আসলে আমি তখন যুক্ত হইনি, কিন্তু আমার ইচ্ছা ছিল, যেহেতু আমার সংগঠনে এত বড় এবং গণভোটের পক্ষে হ্যাকে জয়যুক্ত করাটা আমাদের নৈতিকভাবে দায়িত্ব ছিল। আমরা জানি হ্যাঁ জয়যুক্ত হলে কি কি সংস্কার বাস্তবায়ন হবে বা কি, এগুলো পরে আসছি। তো সেটা তো আমাদের নীতিগতভাবে দায়িত্ব ছিল যে গণভোটের হ্যাঁটা আসলে কেন দরকার, এটা প্রচারণা করা, মানুষকে জানানো। তো সেই জায়গা থেকে আমি আসলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে পরবর্তীতে যুক্ত হব। কিন্তু যখন আসলে অর্থনৈতিক বিষয়টাকে অস্বচ্ছ রাখা হয়েছে, আমাদেরকে প্রপার তথ্য সরবরাহ করা হয়নি এবং আমাদেরকে এক প্রকার অন্ধকারে রাখা হয়েছে, তখন আমি আর যুক্ত হইনি এই প্রক্রিয়ার সাথে। তো পরবর্তীতে বিভিন্নভাবে আসলে আমাদের জায়গায় বিভিন্নভাবে শুনতে পাচ্ছিলাম যে গণভোটের পক্ষে প্রচারণার, হ্যায়ের পক্ষে প্রচারণার জন্য 1 কোটি টাকা ফান্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পেয়েছে। এবং একজন এক্স মেজর এটি ফেসবুকে সরাসরি পোস্ট করেছিল। সেই পোস্ট ধরে আপনি যদি স্ক্রিনশটটি আমার দেখে থাকেন, আমি একটি স্ক্রিনশট প্রকাশ করেছিলাম। সেখানে একজন এক্স মেজর একটি পোস্ট আমি মেনশন করে লিখেছিলাম যে সেই মেজর উল্লেখ করেছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 1 কোটি টাকা ফান্ড পেয়েছে। তো আমি এই স্ক্রিনশটটা নিয়ে গ্রুপে জিজ্ঞেস করেছিলাম, ইজ ইট ট্রু আর নট, বৈষম্যবিরোধী ছাত্র ফান্ড পেয়েছে কি বা পায়নি, কারণ তারা তো অস্বীকার করেছে যে তারা ব্যক্তিগত খরচে এই কর্মসূচিটি বাস্তবায়ন করছে। তো সেই জায়গা থেকে তারা সরাসরি অস্বীকার করেছে। সেই স্ক্রিনশট আমি প্রকাশ করেছি, তারা সরাসরি অস্বীকার করেছে। জি, আমি তখনও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র। কিন্তু আমি একটা সংগঠনের সুপার 3-র মধ্যে, যেহেতু আমাদের সাধারণ সম্পাদক পদত্যাগ করেছে, তো সুপার 3-র মধ্যে ডেকোরাম অনুযায়ী সুপার 3-র মধ্যে থাকার পরও আমি বিষয়টি
জানতাম না। এবং তারা আমি প্রশ্ন করা সত্ত্বেও আমাকে তথ্য সরবরাহ তো দূরের কথা, আমাকে আর অন্ধকারে রেখেছে। তারা আমাকে অস্বীকার করেছে যে এই ধরনের কোনো ফান্ড আমরা পাইনি, এবং আমাকে ব্লেমও দেওয়া হয়েছে যে আমি আসলে সংগঠনের মধ্যে ইন্টারনালি একটা ঝামেলা তৈরি করতে চাচ্ছি, আমি সংগঠনকে ভেঙে দিতে চাচ্ছি, যার জন্য আসলে এই ধরনের প্রশ্নগুলো আমি উত্থাপন করছি কিংবা সামনে আনছি। মানে এক প্রকার আমাকে ব্লেম দিয়েছে যে আমি আসলে সংগঠন বিরোধী হয়ে কাজ করছি। তো আপনি বুঝতেই পারছেন যে আমি শুরু থেকেই একদম প্রথম দিন থেকে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আমি বারবার যখন বিভিন্ন সোর্স কিংবা মাধ্যমে জানতে পারছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফান্ড পেয়েছে, তখনও তাদের কাছে জিজ্ঞাসা করেছি, তখন তারা অস্বীকার করেছে। যখন তারা স্বীকারই করেনি, সেই বিষয়গুলো নিয়ে তো আসলে আমার কথা বলার আর কোনো স্কোপ নেই। এবং আপনি জানবেন যে আমি আসলে একটা দায়িত্বশীল জায়গায় থেকে কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া আসলে কথা বলাটা কতটা অযৌক্তিক এবং বেমানান দেখায়। তো সেই জায়গা থেকে আসলে আমি অপেক্ষা করছিলাম এবং তথ্য প্রমাণের জন্য বিভিন্নভাবে চেষ্টা করছিলাম। তো কোনোভাবেই আসলে আমি সংগ্রহ করতে পারিনি তথ্য। এবং সর্বশেষ তারা নিজেরাই 12ই এপ্রিল, এই 2026 সালের 12ই এপ্রিল একটি মিটিং কল করে। সেই মিটিংয়ে আমাদের প্রথমে বেশ কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। একটা পর্যায়ে তারা আমাদের ফোনগুলো জব্দ করে নেয়। গণভোটে যখন আলাপটি আসে, আমাদের ফোনগুলো জব্দ করে নেয়। রিফাত রশিদ এবং হাসিব আল ইসলাম আমাদের ফোনগুলো জব্দ করে নেয়। এবং সেখানে তারা বলে মুখে মুখে আমাদের কাছে কোনো ধরনের প্রপার ডকুমেন্টস কিংবা কোনো ধরনের কাগজ শো করা ছাড়াই জাস্ট মুখে মুখে ফোন দেখিয়ে যে আমরা অমুক জেলায় এত টাকা দিয়েছি, অমুক জায়গায় এত টাকা দিয়েছি এবং অমুক জায়গায় এত টাকা দিয়েছি, এভাবে হিসাব দেখিয়ে যে 1 কোটি টাকা আমাদের খরচ হয়ে গেছে। তো মুখে মুখে তো আলটিমেটলি 1 কোটি টাকার হিসাব কোনো ডকুমেন্টস ছাড়া এটা কি আপনার কাছে রিলায়েবল মনে হবে কিনা? এবং শুরু থেকেই যে ফান্ড নিয়ে অস্বচ্ছ প্রক্রিয়ায় অবলম্বন করা হয়েছে, লুকানোর চেষ্টা করা হয়েছে, সেটি অবশ্যই এখানে নীতিগতভাবে তারা অন্যায় এবং অনিয়মের আশ্রয় নিয়েছে বলেই আমাদের ধারণা। কারণ শুরু থেকেই পাবলিক ফান্ডের বিষয়টি আমি কেন্দ্রীয় দায়িত্বশীল হওয়া পর্যায়ে আমি থেকে শুরু করে আমাদের আরও কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দকে তারা জানায়নি। ইভেন দো আমাদের জেলা পর্যায়গুলোকেও তারা প্রপার তথ্য তারা দেয়নি যে এটা একটি পাবলিক ফান্ড কি সরকার থেকে পাওয়া একটি ফান্ড, সেটির মাধ্যমে আমরা গণভোটের প্রচারণা চালাচ্ছি। এটি কিন্তু তারা আমাদের কোনো জেলা কমিটিকেও ইনফরমেশন এভাবে দেয়নি। তো সেক্ষেত্রে তারা তথ্য গোপন করেছে প্রথমত, যেটা তাদের কোনো অধিকার নেই। সরকারি একটা ফান্ডের জানার রাইট, আমার মনে করি যে আমার সংগঠনে একদম প্রান্তিক পর্যায়ে একজন সদস্যরা এটি জানার রাইট রয়েছে। সেখানে আমি কেন্দ্রীয় মুখপাত্র, আমিই জানতাম না। তো তারা যেই অস্বচ্ছ প্রক্রিয়াটি অবলম্বন করেছে এবং পরবর্তীতে যে উপস্থাপিত হিসাবটি আমাদের সামনে উত্থাপন করেছে, তাদের যে উপস্থাপিত হিসাবটি, তো সবকিছু মিলিয়ে আসলে সম্পূর্ণটাই অবিশ্বাস্য। এবং আমি আসলে এখানেই বলছি, যখন আসলে প্রথম সেই মিটিংয়ে তাদের এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলাপ হচ্ছিল এবং অস্বচ্ছ, আমার কাছে মনে হয়েছে পুরো প্রক্রিয়াটি অস্বচ্ছ এবং এখানে অন্যায় অনিয়ম কিংবা দুর্নীতি বা লুটপাট হয়েছে বলে আমার মনে হয়েছে, তখন আমি আসলে তাদেরকে ইন মিটিংয়েই বলেছি যে আমি আসলে এই বিষয়টি নিয়ে প্রেস ব্রিফিং করব। আমি সরাসরি ওইখানে যদি বাই ওয়ার্ড বলি, আমি হিট অফ মোমেন্ট বলেছি আমি এখনই বের হয়ে প্রেস ব্রিফিং করব। রাতে মিটিংটি হচ্ছিল, আমি বলেছি আমি এখনই বের হয়ে প্রেস ব্রিফিং করবো। তখন আসলে হাসিব আল ইসলাম, যেহেতু আমাদের ফোনগুলো জব্দ ছিল, তো সেটার জন্য আসলে আমরা কোনো প্রকার তথ্য প্রমাণ রাখতে পারিনি। তো হাসিব ইসলাম বলেছিল এগুলো নিয়ে তো কথা বলতে পারবে না, তাহলে তোমাদের সমস্যা হবে। এক প্রকার আমাদেরকে থ্রেটই করেছে, বিশেষত আমি যদি বলি আমাকে থ্রেটই করেছে। থ্রেট পাচ্ছি যদি বলি, গতকালকে আমি আসলে বাংলা মোটর থেকে আমাদের ক্যাম্পাস বজরুন্নেসার দিকে আগাচ্ছিলাম। তো যেহেতু আমার হাতে সময় ছিল এবং ওয়েদারটা ঠান্ডা ছিল, তো আমি ভাবছিলাম যে আমি হেঁটেই আগাই। সচরাচর আসলে বাসায় থাকলে হাঁটা হয় না। তো আমি বাংলা মোটর থেকে হেঁটে আসলে আসার পথে লক্ষ্য করলাম শাহবাগ পার হওয়ার পরে যে আমাকে 2 জন ফলো করছে কন্টিনিউয়াসলি, এবং তাদেরকে আমি বাংলা মোটর থেকে দেখছি। তারা আমাকে ফলো করছে, 2টা ছেলে, একজন হোয়াইট শার্ট পরা ছিল আর একজন অফ হোয়াইট টাইপ, মানে একটু ইয়েলো টাইপ বা অফ হোয়াইট টাইপ এরকমের। তো রাতের মধ্যে কালারটা অফ হোয়াইট বা হোয়াইট হতে পারে, রাতের মধ্যে অফ হোয়াইটের মধ্যে আমি আসলে চশমা ছিল না চোখে। তো যখন আসলে আমি প্রায় শাহবাগ পের হয়ে প্রায় টিএসসির কাছাকাছি, তখন আমি খুব স্ট্রংলি নোটিস করলাম যে তারা আমাকে কন্টিনিউয়াসলি ফলো করছে এবং আমি যে মুভ করছি, হাঁটাচলা করছি কিংবা হেঁটে আসছি, তারা এই বিষয়গুলো নিয়েও কথা বলছে বা আমাকে খুব স্ট্রংলি ফলো করছে। তখন আমি দাঁড়িয়ে গিয়েছি এবং তাদের দিকে তাকিয়ে আমি বোঝার চেষ্টা করছিলাম যে সে আসলে তারা আমাকে কেন ফলো করছে কিংবা আমাকে ফলো করছে কিনা। তো যখন তারা আসলে বুঝতে পারছে যে আমি আসলে তাদেরকে ধরেছি কিংবা আমি নোটিস করছি যে তারা আমাকে ফলো করছে, হ্যাঁ বুঝতে পেরেছি, তখন আসলে তারা ওখান থেকে ওই যে ডাকসুর
যেই গেটটি রয়েছে ঢাকা ইউনিভার্সিটির শহীদ ওই যে কি বলে কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে যার একটি গেট রয়েছে ডাকসু দিকে প্রবেশ করার, তো ওই গেট থেকে তারা আসলে ওদিকে চলে যায়। আমি আসলে তাদেরকে পরবর্তীতে আর ফলো করিনি। তো আমি এক প্রকার ভীতসন্ত্রস্ত হয়ে পরবর্তীতে হেঁটে না গিয়ে বাসায় যাওয়ার ক্ষেত্রে আমি রিক্সা নিয়ে নিই দ্রুত, যাতে আসলে এই ধরনের ঘটনাগুলো না হয়। তো এটা আসলে অনেকটাই আপনার এখন ব্যক্তিগত সেফটির জন্য আইনানুগ ব্যবস্থা ইনসিকিউরিটি ফিল হচ্ছে। এবং যদি বলতে চাই যে আসলে তারাও এই ধরনের হুমকি আমাকে দিয়েছে, ডিরেক্টলি দিয়েছে যে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বললে আমার সমস্যা হবে। তো সেই জায়গা থেকে মনে করছি যে আসলে আমার এখন সিকিউরিটি প্রবলেম আমি ফিল করছি। তো আইনানুগভাবে আসলে আগাবো কিনা আমি আরও চিন্তা করছি, কেননা এখানে অনেকগুলো বিষয় আছে যে যেহেতু আমি এই বিষয়গুলো নিয়ে উত্থাপন করেছি, তো আমি যদি আসলে এখন এই বিষয়গুলো নিয়ে আবার আইনানুগভাবে আগাতে চাই, অনেকেই হয়তো বা ইঙ্গিত করতে পারে যে আমি হয়তো বা মিডিয়ায় ফোকাস থাকার জন্য কিংবা একটা আলোচনায় থাকার জন্য এই ধরনের কার্যক্রমগুলো করছি। বাট আলটিমেটলি পাশাপাশি আমি সিকিউরিটি নিয়েও কনসার্ন, আমার সিকিউরিটি হ্যাম্পার হচ্ছে এখানে, কিংবা ইনসিকিউরিটি ফিল হচ্ছে। তো আমার যেহেতু একাই মুভ করতে হয়, তো আমি আসলে এখনও সিদ্ধান্ত নিইনি যে আমি আইনিভাবে আগাবো কিনা। বাট যদি আমার কাছে মনে হয় যে বিষয়টা আসলেই গুরুতর এবং এটা আমি কন্টিনিউয়াসলি ফিল হয়, আমি খুব শীঘ্রই তাহলে আইনিভাবে বিষয়টা নিয়ে আগাবো। আপনি এটা আগেও বলছেন, এখনো অনেকটা বললেন যে মানে একক সিদ্ধান্ত বা দুজনের সিদ্ধান্ত, একক সিদ্ধান্ত মানে কারা কারা সিদ্ধান্তটা? দেখেন, শুরু থেকেই আমাদের এই যে 2025 সালের 25শে জুন আমাদের কাউন্সিলটি হয়ে আমরা এই কমিটিটি গঠন করেছিলাম। নির্বাচনের মাধ্যমে প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়, আমরা নির্বাচিত কমিটি ছিলাম। তো কমিটি হওয়ার পর থেকে আমি মুখপাত্র হিসেবে আমাকে আসলে মুখপাত্রের যেই কাজ, মুখপাত্রের যেই দায়িত্ব, মুখপাত্রের যেই দায়, আমাকে সেই জায়গা থেকে আমাকে কাজ করতে দেওয়া হয়নি। নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে, এবং সেটা ব্যক্তিগত কারণে, মানে কারো ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন আমি ঘটাতে পারিনি, বা এই ধরনের কোনো, আমি সরাসরি বলছি না, এই ধরনের একটা বিষয় রয়েছে। সেটির জন্য আসলে একটু আরেকটু খুলে বললে যে ব্যক্তিগত কারণ বলতে কি? ব্যক্তিগত কারণ বলতে আসলে আমি যদি বলি যে আসলে এটি ব্যক্তিগত কারণ, এর বেশি আসলে আমি বলতে চাচ্ছি না। তো ব্যক্তিগত অনেকগুলো বিষয় রয়েছে যে তাদের আসলে তাদের মতো করে আমি চলতে পারছি না, বা তাদের মতো তারা যেই বিষয়গুলো চাচ্ছে আমার থেকে, আমি সেগুলো তাদের সাথে সেইভাবেই করতে পারছি না। তো সেটার জন্য আমাকে আমরা তো ধরে নেব না যে কোনো ফিনান্সিয়াল ইস্যু, নট ফিনান্সিয়াল, ইটস পার্সোনাল। তো সেই জায়গা থেকে আসলে আমাকে ওইভাবে স্পেসটুকু দেওয়া হয়নি একদম শুরু থেকে। আমার কমিটি হওয়ার পর থেকেই একটা মুখপাত্রর তো রেসপন্সিবিলিটি, সে সংগঠনের মুখ হয়ে কাজ করবে, তাই না? মুখপাত্র তো সংগঠনের মুখ, সংগঠনের বার্তাগুলো তার মুখ থেকে যাবে, সংগঠনের গতিপথগুলো সে কিভাবে চলবে সেগুলো সেই বার্তাগুলো দিবে, সেটা মিডিয়া হোক কিংবা জনগণের কাছে। তো সেই জায়গাটাকে আমাকে কাজ করতে দেওয়া হয়নি, আমাকে ফাংশন করতে দেওয়া হয়নি। আপনারা জানেন আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে। আমার তো আসলে সেটি মেনটেন করার কথা ছিল। সেখানে কিভাবে আমরা সোশ্যাল মিডিয়ার সাথে কমিউনিকেশনটা বিল্ড আপ করবো, কিভাবে মিডিয়ার সাথে কমিউনিকেশনটা বিল্ড আপ করবো, কিভাবে আমাদের সংগঠনের কার্যপরিধিটিকে তুলে ধরবো, কিভাবে এটিকে আমরা মানুষের কাছে তুলে নিয়ে যাবো, আমাদের প্রত্যেকটা কাজকে আমরা জনসম্মুখে সঠিকভাবে প্রচার করবো, এই বিষয়গুলো তো আমার দেখার কথা ছিল। এবং রিলেশনশিপের যে ব্যাপারগুলো, যে মিডিয়া টু সংগঠন, পাবলিক টু সংগঠন এবং আহত শহীদ টু সংগঠন, তাদের সাথে যে কমিউনিকেশন বিল্ড আপ, এগুলো তো আমার আসলে দেখার কথা ছিল। তো সেই জায়গা থেকে আমাকে প্রপারলি কাজ করতে দেওয়া হয়নি। আমরা মিডিয়ার আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে সেটি অ্যাক্সেস নিয়ে বারবার কথা বলা হয়েছে, স্টিল নাও আমাকে এখন পর্যন্ত অ্যাক্সেস দেওয়া হয়নি। এবং তারা সংগঠন থেকে চলে যাওয়ার পরও আপনি লক্ষ্য করে থাকবেন, রিফাত রশিদ তার প্রেস ব্রিফিং এর আগের দিন সে এখন একটা রাজনৈতিক দলের নেতা, সে রাজনৈতিক দলের নেতা হওয়া সত্ত্বেও সে কেন্দ্রীয় ভেরিফাইড ফেসবুক পেজটি এখনো তার দখলে রেখেছে অবৈধভাবে, যেটা সম্পূর্ণ অবৈধ। সে অবৈধভাবে তার আমাদের ফেসবুক পেজটি দখলে রেখে তার ভিডিও বার্তা সে আমাদের কেন্দ্রীয় পেজ থেকে এখনো প্রচার করছে এবং বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তো আমি সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই আমি আসলে আইনানুগভাবে আগাবো, কিভাবে আমাদের পেজটি আমাদের উদ্ধার করা যায়। এবং তারা যে অবৈধভাবে রেখেছে, কেননা সে যখন পদত্যাগ করে, সে তো আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তখন আর দায়িত্বশীল থাকে না, তখন তার বার্তা সে চাইলে তার নিজের অ্যাকাউন্টস থেকে শেয়ার করতে পারে, কিংবা সে যে রাজনৈতিক দলে রয়েছে তাদের পেজ, তাদের মিডিয়ার মাধ্যমে শেয়ার করতে পারে। কিন্তু সে তো কোনোভাবেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজকে ব্যবহার করতে পারে না, এটা তো সম্পূর্ণ অবৈধ। এবং সেটিকে তারা এখনো দখলে রেখেছে অবৈধভাবে। আমি একটু থামাই যে আমরা আরো একটা গভীর মানে বাজে অভিযোগের দিকে যাচ্ছে, যেটা হয়তো এতদিন আসে নাই। শুধু কেবল টাকা বা আচ্ছা টাকা তো ঠিক আছে, কিন্তু আমাদের দেশে এই যে আপনারা ইয়াং মেয়েরা, নারীরা রাজনীতিতে আসতেছেন, বা এর আগেও এইরকম কিছু অভিযোগ আসছে, কিন্তু এগুলো আসলে
আলোর মুখ দেখে না, এই অভিযোগের শেষ হয়ে গেছে। আমি কি আরেকটু মানে আপনার যে এই একটু আগে যে ব্যক্তিগতভাবে আপনার প্রতি যে বা এটাকে তো অনেকটা ওই যে মি টু সম্ভবত ইন্টারন্যাশনালি খুব এই অভিযোগটা নিয়ে আপনি একটু আসা উচিত। এই অভিযোগটা নিয়ে আসলে আমি এখনই কথা বলতে চাচ্ছি না। যদি আমি মনে করি যে মুখস্থ আসা উচিত, আমাদের কথা বলা উচিত, নারীরা সব জায়গায় তো এখন যদি দেখেন আমি আসলে বিপ্লবী, আপনারা প্রতিবাদী, আপনারাই যদি এটার মুখে পড়েন তাহলে আর তো প্রতিবাদেরও জায়গা থাকবে না। আমার মনে হয় আপনি এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করেন, মানুষ ওদের মুখোশ খুলুক, মানুষ জানুক। বুঝতে পেরেছি। দেখেন আমি আসলে রাজনীতিতে যেদিন থেকেই আমার মনে হয়েছে যে আমার আসলে বাংলাদেশের রাজনীতিতে কিংবা বাংলাদেশের মানুষের জন্য রাজনীতিটা আমার কন্টিনিউ করা উচিত বলে আমি যেদিন থেকে মনে করেছি, সেদিন থেকে আমি আসলে আমার নিজেকে নারী ভাবা কিংবা নারী হিসেবে একজন নারী রাজনীতিবিদ এই পরিচয়টা থেকে একজন রাজনীতিবিদ কিংবা দেশের জন্য সচেতন নাগরিক, এখনো যদি আমি অনেক ছোট পরিসরেই কাজ করছি, আমি নিজে কত বড় ভাবি না, আমি নিজেকে খুব ক্ষুদ্র ভাবি। তো সেই জায়গা থেকে যদি রাজনীতিবিদ এত বড় রেজিগনেশনটা নিজের পেছনে লাগাতে আমার এখনো যথেষ্ট সংশয় হচ্ছে। তো আমি যদি ক্ষুদ্র মানুষ হিসেবে পাই যে আমি একজন বাংলাদেশের সচেতন নাগরিক, মানুষের জন্য কাজ করার প্রবল ইচ্ছা আমার আছে, সেই ইচ্ছাটা যেদিন থেকে আমি প্রবলভাবে ফিল করেছি এবং আমি মাঠ পর্যায়ে যেদিন আমি মানে নিজেকে তুলে ধরতে শুরু করেছি কাজের মাধ্যমে, সেদিন থেকে আমি আসলে নিজেকে নারী রাজনীতিবিদ কিংবা নারী অ্যাক্টিভিস্ট এই পরিচয়টা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। এবং আমি একজন অ্যাক্টিভিস্ট হতে চাই, সর্বোচ্চ একজন রাজনীতিবিদ হতে চাই। কখনোই নারী রাজনীতিবিদ হয়ে মানে নারী কার্ডটা আমি কখনোই ইউজ করতে চাই না। আপনারা দেখে থাকবেন যে সোশ্যাল মিডিয়াতে আসলে নানা ধরনের বুলিং করা হয় শুধুমাত্র মেয়ে হওয়ার কারণে। যেই বুলিংটা আসলে ছেলেদেরকে হতে হয় না, শিকার হতে হয় না, শুধুমাত্র ছেলে হওয়ার কারণে। তাদেরও কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ, কথার ভুল কিংবা ড্রেস আপ, অনেক বিষয় নিয়ে আসলে তাদেরও ভুল ত্রুটি থাকে। কিন্তু সেটা যদি একটা নারীর মধ্যে থাকে, তাকে যেভাবে পার্সোনালি অ্যাটাক করা হয়, নারীর কোনো ব্যর্থতাকে যেভাবে নারীর ব্যক্তি আকারে উপস্থাপন করে এই সরকার মানে এই সমাজ, সেটাকে আসলে আমি ভাঙতে চাই। সেই জায়গা থেকে আসলে আমি নারী হিসেবে এত সাইবার বুলিং, এত বাধা প্রতিবন্ধকতা, আমার যেই খুবই অল্প সময়ের জার্নি, তো সেটাকে আমি কখনো নারী হিসেবে ডিল করিনি এবং ডিল করতেও চাই না। আমি চাই একজন মানে কাঁধে কাঁধ মেলানো, আমাকে যেন কেউ নারী হিসেবে দুর্বল না ভাবে, সেই জায়গায় নিজেকে উপস্থাপন করতে। মানে নারী ওয়ার্ডটাকে আমার পেছনে ব্যবহার করুক, কিন্তু দুর্বলতা প্রকাশ করার ক্ষেত্রে নয়, এটা যেন আমার শক্তি হিসেবে হয়। আর আপনি যে বিষয়টা বললেন অভিযোগের, আমি আসলে এই বিষয়টা নিয়ে এখনই কথা বলতে চাচ্ছি না। আমি যদি মনে করি যে এই বিষয়টা নিয়ে আসলে কথা বলা উচিত, তাহলে আমি আসলে আপনাদের মাধ্যমেই কথা বলবো এবং তার যথেষ্ট প্রমাণ সহকারেই কথা বলবো। তো তার মানে শুধু আর্থিক অনিয়মের বিষয়ই না এখানে, কিন্তু হ্যাঁ আমার মনে হয় আরো অনেক কিছু, এর মধ্যে ক্ষমতার লড়াইও আছে। এক্স্যাক্টলি, এটা নিয়ে আপনি একটু। এবং এখানে আমি যদি বলে থাকি, আপনি যেটা শুরুতে আরেকটি প্রশ্ন করেছিলেন যে আসলে এখানে এককভাবে সিদ্ধান্তগুলো কিভাবে হতো, তো আমি যদি বলি, আসলে রিফাত রশিদ প্রথমেই কিন্তু একটি রাজনৈতিক দলের সদস্য ছিলেন। তিনি সেখান থেকে পদত্যাগ করে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি নির্বাচিত হন। সেই প্রক্রিয়াটা আপনারা সকলেই জানেন। তো সেই জায়গা থেকে যদি বলতে চাই, তিনি কিন্তু একটা কমিটমেন্ট নিয়ে আমাদের মধ্যে এসেছিলেন যে তিনি কোনো রাজনৈতিক দলে যুক্ত হবেন না, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়েই কাজ করতে চান। আমাদের যেই লক্ষ্য, উদ্দেশ্য, স্পিরিট, আমাদের যেই সংস্কার বাস্তবায়নের যে আকাঙ্ক্ষা, যেই দায়, এটা তো শুধু আকাঙ্ক্ষা না, এটা তো আমাদের উপর একটা দায়। আমাদের আহত শহীদ ভাইদের দিয়ে যাওয়া একটি দায়, আমাদের কাঁধের উপর এই দায়িত্ব তারা দিয়ে গিয়েছে, এই দায়িত্ব দিয়ে গিয়েছে, মানুষ আপনাদের উপর যে আস্থা রাখছে, আস্থারও দায় আছে। এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকে আমরা যখন প্রথম একটি কাউন্সিলের মাধ্যমে মানে সিলেক্টেড না, কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয়ে যখন আমরা একটি কমিটি গঠন করি, তখন আমাদের কাছে এই কমিটমেন্টগুলো খুব স্ট্রংলি আমরা ফিল করেছি, আমি ফিল করেছি ব্যক্তিগতভাবে। তো সেই জায়গা থেকে আসলে রিফাত রশিদ তো আমাদের সাথে এই কমিটমেন্টে ছিল যে আমরা আসলে কাজ করব এবং কোনো রাজনৈতিক দলে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা নেই বিধাই আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব নিয়েছি। তখনও কিন্তু নানা দলের নানা জায়গার প্রপোজাল আমাদের জন্য ছিল, কিন্তু কোথাও যুক্ত হইনি। তো সেই জায়গা থেকে রিফাত রশিদ 1 বছরের মতো দায়িত্ব পালন, 1 বছরও যদিও সম্পূর্ণ হয়নি, দায়িত্ব পালন করে এসে এখন যদি সে আবার দায়িত্বর মেয়াদ পূর্ণ না করে অন্য একটি রাজনৈতিক দলে, আবার সেই রাজনৈতিক দলেই অন্য একটি রাজনৈতিক দলে কিন্তু নয়, সেই রাজনৈতিক দলে পুনরায় যোগদান করে, সেক্ষেত্রে আসলে একটা প্রশ্ন আমি মনে করি যেটা আপনাদের তরফ থেকেই উঠে আসা উচিত, যে তাহলে কি আসলে তাকে এনসিপির এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে
বসানো হয়েছিল কিনা। আমি মনে করি এই প্রশ্নটা আসলে আপনাদের তরফ থেকে আসা উচিত, কেননা সে এনসিপি থেকে পদত্যাগ করে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি হয়েছিল এবং সে তার মেয়াদকাল পূর্ণ না করেই সে আবার মানে এনসিপিতে যুক্ত হয়েছে। এটা কিন্তু আপনাদের প্রশ্নটি আসা উচিত যে তাহলে এখানে কি তাই সে নির্দিষ্ট কোনো এজেন্ডা নিয়ে এসেছিল কিনা এই সংগঠনে। তো আমরা দেখেছি যে এই প্ল্যাটফর্মকে নানাভাবে নানা দিকে আসলে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে, ব্যক্তিগত স্বার্থে, দলীয় স্বার্থে কিংবা কুক্ষিগত করার চেষ্টা করা হয়েছে এবং সর্বশেষ তারা যেই কুক্ষিগত করার যে প্রচেষ্টাটি অব্যাহত রেখেছে যে আমাদের অনেকের মতামত, কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে অনেকের মতামতকে অগ্রাহ্য করে তারা আমাদের কেন্দ্রীয় কমিটিকে স্থগিত ঘোষণা করেছে, যেটার বৈধ কিংবা নৈতিকভাবে তাদের কোনো এখতিয়ারই নেই। তারা পদত্যাগ করেছে, তখন তাদের কোনো এখতিয়ার নেই তখন এই সংগঠন সম্পর্কিত কোনো সিদ্ধান্ত গ্রহণে আসার। তারা সর্বোচ্চ পরামর্শ দিতে পারে আমাদের সাবেক নেতা বা সাবেক দায়িত্বশীল হিসাবে, কিন্তু কোনো ডিসিশন নেওয়ার এখতিয়ার কিন্তু তাদের নেই তারা যখন পদত্যাগ করেছে। তো পদত্যাগ করার পরেও তারা ডিসিশন নিয়েছে এবং তারা অবৈধভাবে আমাদের এই কমিটিকে স্থগিত ঘোষণা করেছে, কেন্দ্রীয় কমিটিকে। এবং তারা একটি অবৈধ এবং একটি স্বৈরাচারীভাবে পদ্ধতিতে তারা একটি উপদেষ্টা পরিষদ গঠন করে আমাদের উপরে চাপিয়ে দিয়েছে কেন্দ্রীয় ফেসবুক পেজটির মাধ্যমে, যেহেতু পেজটি আমি উল্লেখ করেছি শুরুতেই তাদের দখলে রয়েছে, সেটির মাধ্যমে। সেখানে 5 সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে 4 জনই এনসিপির বিভিন্ন পদে দায়িত্বশীল রয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই যে ব্যানারটা, এটা একটা গণঅভ্যুত্থানের ব্যানার। এই ব্যানারে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের সমন্বয় ঘটেছিল এবং এটির মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের পতন ঘটেছে। এই ব্যানারটি এমন একটি ঘটনার জন্ম দিয়েছে যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ঘটনা, মুক্তিযুদ্ধের পরে সর্বতম বৃহত্তম ঘটনা। এখানে হাজার হাজার শহীদ রয়েছে যারা এই ব্যানারের ছায়াতলে রাস্তায় নেমেছিল, কোনো রাজনৈতিক দলের পরিচয় না। একজন বিএনপির সমর্থক, বিএনপির নেতাও কিন্তু তখন বিএনপির পরিচয়ে রাস্তায় নামেনি, তিনি একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে মাঠে নেমেছিলেন। তারা কিন্তু সবাই একটি ব্যানার, একটি পতাকা হাতে নিয়েছিলেন, যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ধারণ করেছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে কর্মসূচি দিয়েছে সারা বাংলাদেশের মানুষ সেগুলোই বাস্তবায়ন করেছেন, সেইভাবেই কিন্তু সারা বাংলাদেশের মানুষ রাজপথে ছিলেন। তো সেই জায়গা থেকে এই ব্যানারের যদি উপদেষ্টা পরিষদ গঠন করতে হয় সেটা সকলের মতামতের ভিত্তিতে হতে হবে এবং কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে সকলের যেই স্টেক হোল্ডার রয়েছে, আমার সারা বাংলাদেশে যেই কমিটি রয়েছে তাদের তো মতামত রয়েছে, তাই না? এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে কিভাবে গঠিত হবে, রিফর্ম হবে, সেখানে তো স্টেক হোল্ডার তারাই মূলত, যারা আমাদের এখন বিভিন্ন কমিটিতে দায়িত্বশীল রয়েছে, তারা এই সংগঠনে হাল ধরে আছে। তাদের সাথে কোনো প্রকার আলাপ আলোচনা ছাড়া তারা একটি উপদেষ্টা পরিষদ এখানে চাপিয়ে দিয়েছে এবং বলেছে তারা আগামী কর্মদিবসের মধ্যে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছে যে কর্মদিবসের মধ্যে তারা এই কমিটিকে রিফর্ম করবে কিংবা পুনর্গঠন করবে। এই দায়িত্ব তো তাদের না, এনসিপি নেতাদের তো এই দায়িত্ব না। এখন তারা যদি ভিকটিম কার্ড প্লে করে যে তাদেরকে সমন্বয়ক হিসেবে দেওয়া হয়েছে, আমি উল্লেখ করতে চাই সমন্বয়ক 158 জনের মধ্যে যেই সমন্বয়ক বিএনপিতে রয়েছে সেই সমন্বয়কে কেন এখানে উপদেষ্টা পরিষদে আনা হলো না? যেই সমন্বয়ক ছাত্র দলে রয়েছে সেই সমন্বয়কে কেন এই উপদেষ্টা পরিষদে জায়গা করে দেওয়া হলো না? যেই সমন্বয়ক গণ অধিকার পরিষদ কিংবা ছাত্র অধিকার পরিষদ রয়েছে, যেমন নাজমুল ভাইয়ের মতো প্রথম সারির নেতা, যাদের কর্মসূচিতে বিভিন্ন মানুষ, বিভিন্ন জায়গার মানুষ, শত শত মানুষ একত্রিত হয়েছে, ছাত্রছাত্রী একত্রিত হয়েছে, তাদেরকে কেন এই উপদেষ্টা পরিষদে রাখা হলো না? তাহলে প্রশ্ন তো এখানেই এসে যায় যে শুধুমাত্র সমন্বয়ক পরিচয়টিকে ব্যবহার করে, এবং আপনি দেখবেন যে আবু সাইদ লিওন নামের একজন প্রথমে যিনি রয়েছেন তিনি কিন্তু সমন্বয়ক ছিলেন না। তো তাকে আসলে কোন ক্রাইটেরিয়া এখানে এই দায়িত্বটি দেওয়া হয়েছে? এবং তারা যে সমন্বয়ক পরিচয়টি প্রেস ব্রিফিং উল্লেখ করেছে যে সমন্বয়ক হিসেবে তাদেরকে, যেহেতু 158 জন সর্বাবস্থায় এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গার্ডিয়ান, সেই হিসেবে তারা তাদেরকে সমন্বয় উপদেষ্টা হিসেবে রেখেছেন, তাহলে সমন্বয়ক তো তাহলে নাজমুল ভাইয়েরও হওয়ার কথা। ছাত্র দলের যেই নেতাকর্মীরা সমন্বয়ক ছিল 158 জনের মধ্যে ছিল, তাদেরও তো আসলে এখানে উপদেষ্টা পরিষদ হিসেবে গঠন হওয়ার কথা। যারা বিএনপিতে ছিলেন তাদেরও তো আসলে এখানে উপদেষ্টা হিসেবে আসার কথা, কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটা সবার, এটা কোনো একক রাজনৈতিক দল কিংবা একক ব্যক্তির প্রতিষ্ঠান করার যে পায়তারা তারা চালিয়েছে বা চালাচ্ছে এখনো, সেটিকে আমরা ভেঙে দিব এবং সেটিকে আমরা প্রত্যাখ্যান করেছি তাদের এই ঘৃণ্য অপপ্রচেষ্টাকে। এবং আমরা সেদিন প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করেছি অধিকাংশ জেলা কমিটি সরাসরি প্রেস রিলিজের মাধ্যমে, তাদের সাইনিংয়ে প্রেস রিলিজের মাধ্যমে আমাদের উপর আস্থা পোষণ করেছে যে যারা আমরা এখনো পদত্যাগ করিনি এবং কোথাও বিক্রি হয়নি, কোনো দলের সাথে যুক্ত হয়নি, এখনো এই সংগঠনের হাল ধরে থাকার জন্য, সংগঠনকে পুনর্গঠন করার জন্য, আহত শহীদদের কাজ করার জন্য, এই সংগঠনের যে আকাঙ্ক্ষায়, যে স্পিরিট, যে পবিত্রতা, সেটি রক্ষা করার জন্য এখনো যারা আমরা সংগঠনে রয়েছি, আমাদেরকে সমর্থন দিয়ে আপনারা আমি
সেদিন প্রেস ব্রিফিং দেখিয়েছে, আমাদের অধিকাংশ কমিটি সরাসরি প্রেস রিলিজ দিয়েছে যে আমরা তাদের উপর সমর্থন করি, এবং তারা যেই অবৈধ উপদেষ্টা পরিষদটি গঠন করেছে এবং কেন্দ্রীয় কমিটি স্থগিত করেছে, এই সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের বিভিন্ন কমিটি কিন্তু সরাসরি আমাদেরকে এই আস্থাটা দিয়েছে। আপনার এই আলোচনায় আরো ক্লিয়ার হলাম যে শুধু কেবল আর্থিক অস্পষ্টতা যে বিষয়টা, এটা শুধু এটি নয়, ব্যাপার, এবং পুরো সাংগঠনিক বিষয়টাই সাংগঠনিক বিষয়টি অস্বচ্ছ, এবং এই ব্যানারকে কুক্ষিগত করার একটা ক্ষীণ প্রচেষ্টা চলছে। এবং এখানে আসলে নেতৃত্ব কিভাবে হবে সেটা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই সিদ্ধান্ত নেবে। সেটা কোনো রাজনৈতিক দলের কোনো অফিসের মিটিং থেকে সিদ্ধান্ত হয়ে আসবে তিনি এসে এখানে দায়িত্ব নেবে, এটা হতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতার জন্ম দেয়, কোনো নেতাই সেখানে দায়িত্ব নিতে পারে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা তৈরি করে। আপনারা যারা এখন বড় বড় নেতা হয়েছেন তাদের কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জন্ম দিয়েছে। আপনাদের কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগে কেউ চিনতো না, জানতো না, এই প্ল্যাটফর্মে আপনাদেরকে নেতা বানিয়েছে। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার প্রয়োজন নাই, নেতাদের প্রয়োজন আছে এই ব্যানারের, এই প্ল্যাটফর্মে। তো সেই জায়গা থেকে বলতে চাই যে যারা এই ব্যানারকে ব্যক্তিগত স্বার্থে কিংবা দলীয় স্বার্থে ব্যবহারের ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে, সেই মুখোশ আমরা, সেই অপপ্রচেষ্টাকে আমরা ব্যর্থ করে দিব, সেটাকে আমরা কোনোভাবেই সফল হতে দিব না। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার নিজস্ব গতিতে চলবে, কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়, কোনো দলের বিরুদ্ধে ব্যবহারের জন্য নয়। এই ব্যানারকে আমরা ব্যবহার করতে দিব না। যারা বলতে চাচ্ছেন, যারা কি আমরা কি এক এক করে কি স্পেসিফাই করতে পারি কাউকে? স্পেসিফিক ভাবে যদি আপনি বলতে চান সেক্ষেত্রে আপনি সরাসরি বলতে পারেন, যেখানে রিফাত রশিদ আছেন, হাসিব আল ইসলাম আছেন, এখানে আমাদের দপ্তরের যিনি দায়িত্বে রয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছেন যে এখানে তারাও আসলে কোনো না কোনো জায়গা থেকে সিদ্ধান্তগুলো নেয়, কিংবা তাদেরও কোনো না কোনো হুজুরের কাছ থেকে বায়াত গ্রহণ করে এসে পরবর্তীতে ডিসিশনগুলো এখানে চাপিয়ে দেওয়ার ট্রাই করে। তো সেক্ষেত্রে আসলে যারা বলতে কারা, তাদের মাথার উপরে কারা আছে এটা তারাই ক্লিয়ার করতে পারবে, কিন্তু ভিজিবল ভাবে তারা তো সামনে আছে, এটা তো স্পষ্ট এবং প্রতীয়মান। এখানে তো কোনো যদি কিন্তু আপনারা যারা আছেন, যারা চাচ্ছেন সংগঠনটাকে আবার ঠিক রাখতে, আপনারা কারা, আপনাদের সম্পর্কে একটু বলবেন? যদি বলতে চাই, আসলে আমি আমার জায়গা থেকে আমি আসলে অন্য কারো দায় নেওয়া কিংবা দায়িত্ব নেওয়াটা আসলে আমার পক্ষে সম্ভব নয়। কেননা মানুষ মত বদলায়, মানুষের পথ বদলায়, মানুষের নীতিও বদলায়। তো সেই জায়গা থেকে আমি আসলে আমার গ্যারান্টি কিংবা আমার দায়িত্বটি নিতে চাই যে আমি অন্তত পক্ষে একজন হলেও আছি যে এই অপরাধ, এই দুর্নীতি, এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং থাকবো, এটা শেষ আমি দেখে ছাড়বো। এই পরিস্থিতিতে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের ভবিষ্যৎ কি দেখছেন? আমি যদি বলতে চাই যে এই ব্যানারকে তো, যেটা আমি শুরুতেই বললাম, যে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে, সেটা রাজনৈতিক স্বার্থে হোক, দলীয় স্বার্থে হোক, ব্যক্তিগত স্বার্থে হোক, কিংবা অন্যদের বিরুদ্ধে হোক, এটা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দলের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। তো সেই জায়গা থেকে যদি বলতে চাই, আমার বিরুদ্ধে নানাবিধ ব্লেম উঠেছে কিংবা অপবাদ তারা দেওয়ার চেষ্টা করেছে যে আমাদের ভেতরগতভাবে আসলে অনেকগুলো বিষয় নিয়ে আমাদের হয়তো বা কেউ পরিচালনা করছে। তারা যদি এই ধরনের কোনো অ্যাফিলিয়েশন কিংবা সংযুক্ততা আমার ক্ষেত্রে দেখাতে পারে, আমি আসলে এই অপরাধ স্বীকার করে নিব। কিন্তু আমার কোনো ধরনের অ্যাফিলিয়েশন আমি চাই, আমি আমার রাজনৈতিক যাত্রার শুরুই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে। এটিকে আসলে কথার সুবাদে বলবো না যে এটি আমাদের রক্তের উপরে গড়া প্ল্যাটফর্ম, সত্যিকার অর্থেই এই প্ল্যাটফর্মে আমার রক্ত রয়েছে। আমি জুলাই গণঅভ্যুত্থানে 2 বার আহত হয়েছি, আমি হসপিটালে ভর্তি ছিলাম। জুলাই চলাকালীন সময় আমি হসপিটালে ভর্তি ছিলাম আহত হয়ে, ছাত্রলীগের দ্বারা আহত হয়ে আমি ভর্তি ছিলাম। আমি পুলিশের বাড়িতে আমার পা মুসকে গিয়েছিল, আমি তারপর রাস্তায় নেমেছি। তো এই ব্যানারে আমার সরাসরি নিজের রক্ত রয়েছে, আমার দায় রয়েছে। এবং আমি 5 তারিখে যাত্রাবাড়িতে ছিলাম, আমি নিজের হাতে শত দেখেছি, নিজ চোখে দেখেছি। আমার সামনের মানুষ শহীদ হয়েছে গুলি খেয়ে, ওই গুলিটা আমার গায়েও লাগতে পারতো। আমি ওই জায়গা থেকে ফিল করি যে এই ব্যানারটার আসলে স্বতন্ত্রতা কিংবা এই ব্যানারের দায়িত্ব কিংবা এই ব্যানারের গুরুত্ব কতটুকু এবং এটার নিরপেক্ষতা আসলে কতটুকু প্রয়োজন। তো সেই জায়গা থেকে যদি বলতে চাই, এই ব্যানারের আসলে ভবিষ্যৎ এটাই এবং এটাই হবে যে এই ব্যানার স্বতন্ত্রভাবে কাজ করবে, নিরপেক্ষভাবে কাজ করবে। কোনো দলের, কোনো ব্যক্তির, কোনো ব্যক্তি গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য, তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের মাধ্যম হওয়ার জন্য, কিংবা কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীকে ব্লেম দেওয়ার জন্য কিংবা তাদের বিরুদ্ধে ব্যবহার হওয়ার জন্য এই ব্যানারকে আর ব্যবহৃত হতে দেওয়া হবে না। এটি আমাদের লক্ষ্য এবং এই ব্যানারকে আমরা পুনর্গঠিত করব। এখানে আসলে আমাদের শহীদ আহত পরিবারগুলো এই ব্যানারকে নিজেদের ব্যানার মনে করে
এই প্ল্যাটফর্মকে, এই সংগঠনকে নিজেদের সংগঠন মনে করে। তারা মনে করে যে এই সংগঠনের ডাকে তাদের পরিবারের সদস্যরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের অঙ্গহানি হয়েছে। তো তাদের একটা চাওয়া আছে আসলে। তো সেই জায়গা থেকে এই ব্যানারকে পবিত্র, এই ব্যানার যে পবিত্রতা আমরা জানি, এটা আসলে বলাটা আর একটা হাস্যকর শোনায় যে এই ব্যানারের পবিত্রতা অনেক আগেই নষ্ট করা হয়েছে, নষ্ট করার নানাবিধ প্রচেষ্টা চালানো হয়েছে এবং অনেক ক্ষেত্রে সফলও হয়েছে। তারপরও যতটুকু এই ব্যানারের প্রতি মানুষজন এখনো আস্থা রেখেছে, যদি সেইটা একজন মানুষও হয়, সেই একজন মানুষের আস্থাটা কি আমরা বজায় রেখে কিংবা ধরে রেখে কাজ করতে চাই। সেটা যদি একটা শহীদ পরিবারও হয়, একজন মানুষও হয়, আমরা তাদের জন্য কাজ করতে চাই। সরি টু সে, এই গত কিছুদিনের নানান বিষয় পরিক্রমায় আমরা বলতে পারি যে আপনার এখন পরিচয় হচ্ছে আপনি একজন অভিযোগকারী। ইতিহাস আপনাকে কিভাবে মনে রাখবে? দেখেন, আমি আসলে ইতিহাসে মনে রাখার জন্য আসিনি। আমি এসেছি ইতিহাসে এইটা উল্লেখ করার জন্য, ইতিহাসের পাতায় এই জিনিসটা উল্লেখ করার জন্য যে ব্যক্তির নামে অনেকেই অনেক ধরনের দুর্নীতি কিংবা অপকর্ম কিংবা অনেক ধরনের কার্যক্রমের কথা আমরা জুলাই পরবর্তী সময় শুনেছি, অনেক অভিযোগের কথা শুনেছি। আমি আসলে অভিযোগ দিতে আসিনি, আমি এসেছি সত্যকে তুলে ধরতে, যে একটি পবিত্র ব্যানার যেখানে পবিত্র দায়িত্ব কাঁধে নিয়ে শপথ গ্রহণ করে শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে যাদের কার্যক্রম শুরু হয়েছিল, তারাও এই ব্যানারকে ব্যবহার করে অস্বচ্ছভাবে অনিয়ম এবং দুর্নীতিতে জড়িয়েছে। আমাদের বিবেক, আমাদের মূল্যবোধ, আমাদের যেই আকাঙ্ক্ষা, আমরা তো সবাই আসলে জুলাই শহীদ হতে পারতাম, তাই না? তো আমাদের মূল্যবোধটাকে আমরা আসলে কোন জায়গায় নিয়ে এসেছি এটা দেশ ও জাতির জানা উচিত। এবং এখানে যে অন্যায় অনিয়ম হয়েছে এবং এই ব্যানারকে ব্যবহার করে করা হয়েছে, সেটাও দেশ ও জাতির জানা উচিত। এই জন্যই আসলে আমি এসেছি। তার মানে কনক্লুশনটা হচ্ছে যে আপনি অর্থ আত্মসাতের অভিযোগ না, এটা একটা আদর্শের লড়াই মূলত আপনার। অর্থ আত্মসাৎ এবং আদর্শ দুইটাই একসাথে। এবং আমি যদি বলতে চাই এখানে নিয়ম, সাংগঠনিক বিষয়গুলোও যুক্ত। দেখেন, আমি যদি বলি অফ ক্যামেরা আপনার সাথে যে আলাপটি হচ্ছিল, যে 1 কোটি টাকা একটা সরকারের জন্য বা যারা এই বিষয়গুলোর সাথে যুক্ত তাদের জন্য হয়তো বা কিছুই না, কিন্তু একটা মধ্যবিত্ত পরিবার, কিন্তু একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য এক ব্যক্তি সারা জীবনেও কিন্তু 1 কোটি টাকা অনেক ক্ষেত্রে ইনকাম করতে পারে না। আমার ক্ষেত্রেও জীবনে আমি সারা জীবনে আমি 1 কোটি টাকা ইনকাম করতে পারবো কিনা, আর্ন করতে পারবো কিনা, আমি নট শিওর। তো 1 কোটি টাকা আমাদের জন্য, এটা তো পাবলিক ফান্ড, অনেক বড় একটা অ্যামাউন্ট এবং এটা সরকারের টাকা। তো সেই জায়গা থেকে আমি মনে করি এটা জনগণের জানা উচিত যে তাদের টাকা কিভাবে ব্যবহার হচ্ছে। তো আমি যদি একটু অ্যাড করি যে গতকালকে আমি একটি টকশোতে ছিলাম, লাইভ টকশোতে, আমার সাথে নীলুফার আপা ছিলেন। তো সেখানে সাংবাদিকদের অনুসন্ধানে, সেখানকার 21 টেলিভিশনের সাংবাদিক অনুসন্ধানে তারা উল্লেখ করেছে যে তারা স্যাট ফাউন্ডেশন নামে কোনো ধরনের ফাউন্ডেশনের অস্তিত্ব খুঁজে পায়নি এবং সেটার একটা ন্যূনতম ফেসবুক পেজও তারা খুঁজে পায়নি। এবং এই বিষয়ে রিফাত রশিদকে প্রশ্ন করা হলে তিনি এই বিষয়টি এড়িয়ে গিয়েছেন, তিনি উত্তর দেননি, তিনি কোনো ধরনের জবাব দেননি। তো প্রশ্ন এখানে এটাই যে বাংলাদেশ ব্যাংক আসলে 1 সপ্তাহ যেই ফাউন্ডেশনের বয়স না হয়, সেই যে ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে কোনো কার্যক্রম নেই, সেই ফাউন্ডেশনের মাধ্যমে 1 কোটি টাকা বরাদ্দ তারা করতে পারে কিনা। আপনারা সাংবাদিকতার জায়গা থেকে এই প্রশ্নগুলো জারি রাখবেন, সরকারকে জানাবেন এবং আপনাদের জায়গা থেকে প্রশ্ন করবেন। আমাদের ভয়েজের থেকে আমি মনে করি সাংবাদিকতা কিংবা মিডিয়া বাংলাদেশ একটা রাষ্ট্রের 4th পিলার কিংবা স্তম্ভ। আপনাদের এই প্রশ্নগুলো অনেক কঠিন এবং ধারালোভাবে আমি মনে করি বাস্তবায়ন হবে কিংবা মানুষজন সত্যটা জানতে পারে। তো আপনাদের মাধ্যমে আমি এটা দাবি জানাই যে আপনারা এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, যে এটি আসলে কিভাবে হয়েছে এবং কোন প্রক্রিয়ায় হয়েছে। অনেক ভারী আলোচনা অনেক হলো, এবার আমরা একটু বরং একটু আরো আপনার আমি আশা করি আপনার সাহস এবং অবস্থান তরুণদের অনুপ্রাণিত করবে। আমাদের যারা সামনে রাজনীতিতে আসার, দেশকে নিয়ে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে, তাদেরকে অনুপ্রাণিত করবে আপনার এই অবস্থান, আপনার এই সাহস। আপনার সম্পর্কে একটু বলুন, একটু হালকা আলোচনায় যাই আমরা, আমাদের দর্শকরা একটু জানুন। আপনাকে একটু ইন্ট্রোডিউস করুন। আমি যদি বলি, আমার নাম সিনথিয়া জাহিন আয়েশা। তো আমার ফর্মাল নেম আসলে শুধু আয়েশা, সিনথিয়া আমার ডাক নাম। তো কিন্তু আমাকে এখন বর্তমানে অধিকাংশ সিনথিয়া নামেই চিনে। আমি আসলে ছোটবেলা থেকেই রাজনৈতিক বক্তব্য কিংবা আমাদের গ্রামে যখন ছিলাম তখন ওই যে টিভিতে বড় বড় নেতারা বক্তব্য দিতেন বা শুনতাম, কিংবা ইতিহাসের যখন কোনো আলাপ আসতো। আপনার গ্রাম জেলা সম্পর্কে? আমার জেলা হচ্ছে পটুয়াখালী, পটুয়াখালী সদরে আমাদের বাসা।
তো আমরা যখন আসলে ছোটবেলা থেকে শুনতাম বিভিন্ন বক্তব্য, আমাদের যখন বইয়ের মাধ্যমে পড়তাম নেতাদের ইতিহাস, তাদের ত্যাগ, তখন আসলে মনে হতো যে আসলে জীবনে অর্জনটা কি। কেউ যদি আমাকে মনে না রাখে, আমি যদি নিজের জীবনে সর্বোচ্চ সুখী একটা মানুষ, আমার অনেক ধন সম্পদ, অনেক কিছু অর্জন মানে অনেক কিছু আর্ন করে আমি অনেক সুখী একটা লাইফ লিড করে আমি দিন শেষে মারা গেলাম, আমার জীবনের আমার কার্যক্রম দেশ ও জাতির জন্য কোনো গুরুত্ব বহন করে না, দেশের মানুষের কোনো উপকারে আসে না, আমি শুধু আমার ব্যক্তি আমারই হয়ে থাকলাম, সেখানে আসলে আমার জীবনের গুরুত্ব কি, আমার জীবনের মাহাত্ম্য কি। ছোটবেলা থেকে এই বিষয়গুলো অনেক বেশি নাড়া দিত এবং স্কুল লাইফ থেকেই লিডারশিপের একটা ঝোঁক আমার মধ্যে ছিল, নেতৃত্ব দেওয়ার একটা প্রবল ইচ্ছা ছিল। ছোটবেলায় স্কুল ক্যাবিনেটে 2বার নির্বাচন করেছিলাম, সেখানে ক্যাবিনেট হিসেবে মানে ক্যাবিনেট ক্লাস ক্যাপ্টেন হিসেবে আমাদের তখন আসলে ক্যাবিনেট নির্বাচনগুলো প্রথম শুরু হয়েছিল। সারা স্কুলের সব স্টুডেন্টরা সবাই ভোট দিত, সেখানে একজন সারা স্কুলের প্রধান ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হতো এবং ক্লাস ক্যাপ্টেনও আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ক্লাসে ক্লাস ক্যাপ্টেন হতো। তো একবার আসলে সারা স্কুলের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছিলাম এবং একবার ক্লাস 9-এ থাকা অবস্থায় ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছিলাম। তো ছোটবেলা থেকে আসলে নেতৃত্ব দেওয়া, বিভিন্ন বিষয়ে সমস্যা নিয়ে কাজ করা, তাদের বিষয়গুলো জানা, তাদের সাথে কমিউনিকেট করা, এটা আসলে একটা ইচ্ছা ছোটবেলা থেকে কাজ করেছে এবং মানুষজনকে নিয়ে কাজ করা, আশেপাশে মানুষদের সমস্যা শোনা, এই বিষয়গুলোর সমাধান করা, এগুলোর একটা ঝোঁক ছিল। তো পরবর্তীতে আসলে স্কুল কলেজে ইচ্ছা ছিল আসলে ছাত্র রাজনীতি করার কিংবা এদিকে যুক্ত হওয়ার। তো আসলে তখনকার পরিস্থিতি কিংবা বিষয়গুলোতে আসলে যে এনভায়রনমেন্ট আমরা পেয়েছি, তো সেখানে আসলে মনে হচ্ছে যে এটা একপাক্ষিক, এখানে ভিন্ন মত পোষণ করার, ভিন্ন মত আলোচনা করার, আলাদা একটা চিন্তাকে উপস্থাপন করার স্পেসটা ছিল না, যেটা আমি ফিল করেছি, যার জন্য ওই সময় যুক্ত হওয়াটা হয়নি। এরপরে ভার্সিটিতে আসলাম, তো সেখানে আসলে আমরা নানাভাবেই প্রতিবাদটাকে জারি রেখেছি। আমি যদি উল্লেখ করি, আপনি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? আমি আসলে প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী। তো আমি হলে থাকাকালীন সময় আসলে আমাদের ক্যান্টিনগুলো বা ডাইনিংগুলো আসলে ছাত্রলীগ পরিচালনা করতো। তো সেখানে খাবারের নানা ধরনের সমস্যায় আমরা ছিলাম এবং দেখা গিয়েছে যে আমাদের যে টাকা ছিল সেখান থেকে বড় একটা অংশ তারা চাঁদা নিয়ে তারা নিজেরা খেয়ে ফেলতো, যার কারণে বাজার করা কিংবা আমাদের যেই বরাদ্দ সেখান থেকে কম পড়ে যেত, শর্ট পড়তো, আমাদের খাবারের মানটা কমে যেত তাদের ওই চাঁদাগুলোর কারণে। এই বিষয়গুলো নিয়ে বারবার কথা বলার কারণে তারা অনেক ধরনের বিরক্ত বোধ হয়েছে এবং আমাদেরকে এক প্রকার থ্রেট মনে করে একটা পর্যায়ে আমাদের ক্যাম্পাসের যেই ছাত্রলীগ সভাপতি ছিলেন সেলিন আক্তার শেলি, তিনি আমাকে একদিন 2বার রুমে ডেকে নিয়েছিলেন যে তুমি তো অনেক ভালো কথা বলো কিংবা প্রতিবাদী, তোমার উচিত ছাত্রলীগের সাথে রাজনীতি করা, আমাদের সাথে যুক্ত হওয়া, তাইলে তুমি আরো বৃহৎ পরিসরে তাদের জন্য কাজ করতে পারবা বা করতে পারবে, এই ধরনের প্রলোভন দেখিয়েছিল। এবং যখন আসলে রাজি হচ্ছিলাম না, আমার আসলে তাদের পলিটিক্যাল লাইন আপের সাথে আমি অ্যালাইন করতে পারছিলাম না এবং তাদের যে ধারা, তো পরবর্তীতে আমাকে নানাভাবে প্রলোভন দেখানো হয়েছে যে তাহলে তুমি পুরো ক্যান্টিনটা তোমাকে ছেড়ে দিব, এখান থেকে যে টাকা টোকা উঠে বা কিছু ওঠে এগুলো সবকিছু তুমি দেখবা, তুমি নিবা। তো এই ধরনের প্রপোজালও তারা দিয়েছে, তো আমি রিজেক্ট করেছি। তো এর পরবর্তীতে কয়েক মাসের মাথায় আসলে আমাদের ক্যাম্পাস কমিটি হওয়ার কয়েক মাসের মাথায় জুলাই হলো, আমরা জুলাই আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করলাম এবং তাদের বিরুদ্ধেই আমাদের ভয়েসটাকে জারি রেখেছি। তো প্রতিবাদটা আসলে আমাদের জায়গা থেকে ছোটবেলা থেকেই করা হয়েছে, এমন নয় যে হুট করে গজিয়ে ওঠা কোনো গাছ কিংবা লতা, আমরা প্রতিবাদটা আমাদের রক্তে ছিল এবং সেটা একদম এক পাতা থেকেই জারি ছিল। না, আপনার ব্যক্তিগত গল্পটা জানলাম, আন্দোলনের যাত্রাও অনেকটা জানলাম। এই আন্দোলন যাত্রায় চ্যালেঞ্জিং দু একটা বিষয় যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, যে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হচ্ছে। আমি আসলে যতবারই জুলাই নিয়ে কথা বলতে যাই আমি আসলে ইমোশনাল হয়ে যাই এবং অনেকেই বলে যে আসলে যারা জুলাই কে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে কিংবা জুলাইয়ে মাঠে ছিল, তারা আসলে তাদের ওই আবেগটা ছিল বিধায় দেশের জন্য দশের জন্য তারা সামনে নামতে পেরেছে। কারণ জানের মায়া আসলে কে না করে, যে করে না তার আসলে ওই আবেগটা কাজ করে বিধায় তার জানের মায়াটা থাকে না। তো আমি যদি বলতে চাই যে আমার আসলে সব থেকে মর্মান্তিক যেই দিনটা আমি পার করেছি জুলাইয়ের মধ্যে, অনেকগুলো দিন রয়েছে, প্রত্যেকটা দিনই আসলে এত বড় এবং এত দীর্ঘ। আমি জানি না, যখন মানুষ অনেক কঠিন সময় পার করে তখন দিনগুলো কিন্তু অনেক বেশি দীর্ঘ হয়। তো জুলাইয়ের প্রত্যেকটা দিনই আমার কাছে অনেক দীর্ঘ। 24 ঘন্টা সময় আমার কাছে মনে হয়েছে সাধারণ দিনের 24 ঘন্টার থেকে এটা 48 ঘন্টার দীর্ঘ সময় আমি পার করছি। আমার কাছে অনেক সময় এর থেকেও দীর্ঘ মনে হয়েছে প্রত্যেকটা দিনকে, এবং এত ঘটনা। তো সেই জায়গা থেকে যদি বলতে চাই যে
আমি 15ই জুলাই প্রথম আহত হয়েছিলাম ভিসি চত্বর মোড়ে ছাত্রলীগের দ্বারা আক্রমণের শিকার হয়ে আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। আমাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল এবং ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল, ভর্তি করা হয়নি। নেওয়ার পরে দ্বিতীয় দফায় ঢাকা মেডিকেলে ঢুকে ছাত্রলীগ আবার অ্যাটাক করে। তো আমাকে কোনো মতে অ্যাটাক করার কিছুক্ষণ পূর্বে, জাস্ট মিনিট কয়েক পূর্বে মেডিকেল থেকে বের করেছে যাতে আমরা অ্যাটাকের শিকারটা না হই। আমাদের বের করেছে সিএনজিতে কোনো মতে লুকিয়ে, এর মধ্যে আবার ঢাকা মেডিকেলে ছাত্রলীগ অ্যাটাক করেছে। মানে ক্যাম্পাসের মধ্যে তো অ্যাটাক করেছে, এরপর আবার ঢাকা মেডিকেলেও গিয়েও অ্যাটাক করেছে। তো সেখান থেকে বের করে নিয়ে এসে আমাদেরকে ইসলামী ব্যাংক কাকরাইলে যে হসপিটালটা রয়েছে সেখানে ভর্তি করা হয়। তো আমার মনে আছে আমার মা ফোন করেছিল যে আয়শা, ঢাকা শহরে এই ধরনের গ্যাঞ্জামগুলো হচ্ছে, আন্দোলনের যারা ছিল তাদেরকে এই ধরনের অ্যাটাক করা হচ্ছে, তোর কি অবস্থা, তুই একটু সাবধানে থাকিস। সে তো বাসার জানতো যে আমি আসলে মুভমেন্টে যাচ্ছি, সামনের থেকেই নেতৃত্ব দিচ্ছি। তো আমি তখন হসপিটালে, আমার হাতে কেবল লাগানো। তো আমাদের হলের ব্যাকগ্রাউন্ড তো মা চিনে, কথা বলে বা আসে। তো আমি আসলে ফোনটাকে এভাবে ধরে কথা বলতেছিলাম যাতে আসলে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড না দেখতে পারে। আমি তো হসপিটালে, তো আমি বলছিলাম হ্যাঁ ঠিক আছে, আমি কোথাও যাই নাই, আমি তো বাসায়, আমার এমনিতে শরীর একটু খারাপ লাগতেছে, তুমি আসলে, আমি বলিনি আমি হসপিটালে, কারণ সে তো টেনশন করবে। আমার পাশে আমার সাথে আমার রুমমেট ছিল। তো এইভাবে আসলে বাসায় না জানিয়ে আমরা এই সময়গুলো পার করেছি। এবং তখন হসপিটালেও আমাদেরকে ট্রিটমেন্ট নিতে দেওয়া হয়নি। বিভিন্ন হসপিটালে গিয়েও যারা ভর্তি হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আপনারা জানেন, বা হসপিটাল থেকে বের করে দেওয়া হয়েছে। এই একটা ইতিহাস যায়। এবং আমি হসপিটাল থেকে রিলিজ নিয়ে, আমাকে 17 তারিখেও রিলিজ দিবে না, এক প্রকার জোর করে। আমি বলেছি যে আমার ক্যাম্পাসে যেই পরিস্থিতি যাচ্ছে, আমি এখানে হসপিটালে বসে থাকার মতো মানসিকতা কিংবা স্থির আমি না, আমাকে ক্যাম্পাসে যেতে হবে। আমার ক্যাম্পাসের মেয়েরা নিরাপদ না, তারা সমস্যায় আছে, তারা ঝুঁকিতে আছে, আমার যেতে হবে। তো 17 তারিখে এক প্রকার জোর করে রিলিজ দিবে না। আমি 17 জুলাই জোর করে হসপিটাল থেকে রিলিজ নিয়ে ক্যাম্পাসে যাই। ক্যাম্পাসে গিয়ে দেখি ভিতর থেকে গেট লাগানো, ভিতরে ঝামেলা হচ্ছে, সমস্যা, তখনকার সবাই ঝামেলা করতেছে, ছাত্রলীগকে তারা বের করবে, এই ধরনের একটা এনভায়রনমেন্ট। ছাত্রলীগও নানাভাবে তাদের গুন্ডা পান্ডাদেরকে ফোন করতেছিল যাতে অ্যাটাক করাতে পারে বা আমাদেরকে দমন করতে পারে। আমি আসলে ওই যে গেটের তালা কখন ভাঙবে এটা আসলে অপেক্ষা করতে পারছিলাম না। আমি দেয়াল টপকে গেটের ভিতরে ঢুকি। তো হসপিটাল থেকে বের হয়েই তো আসলে ক্যাম্পাসের সামনে গিয়েছি, সময় লাগে নাই। তো এখানের ক্যানুলার সাইডটা আসলে তাজা ছিল। আমি যখন দেয়াল টপকে ঢুকি, আমার গায়ে একটা মানে গোলাপি কালার একটা জামা ছিল। একটা ভিডিও দেখেছেন আপনারা হয়তো ওই সময়, যে খাম্বার সাথে ছাত্রলীগ নেত্রীকে বাধার একটা ভিডিও, একটা মেয়ে রশি দিয়ে বাঁধতে ছিল, এটা আমি ছিলাম, আমার একটা মাস্ক পরা। তো আমি হচ্ছে যে দেয়াল টপকে ঢুকছিলাম, আমার হাত থেকে চিরচির করে রক্ত বেরিয়ে আমার জামার পড়তেছিল। আসলে আমার এগুলো কোনো মাথায় কিছু নাই, মানে আই ডোন্ট কেয়ার যে ব্লিডিং হচ্ছে ওই জায়গাটা থেকে। তারপর আমার আশেপাশে যারা ছিল ওনারা একটু চেপে ধরে পরে ব্লাডটা এরকমের। তো 17 তারিখ এক প্রকার আমাদেরকে জোর করে, পরবর্তীতে সন্ধ্যার দিকে ছাত্রলীগদের আমরা যখন ক্যাম্পাস থেকে বের করে দিই সবাই একত্রিত হয়ে এরকম ভাবে। তো 17 তারিখ পরে আমাদের টিচাররা আমাদেরকে জোর করে হোস্টেলের ক্যাম্পাস থেকে, মানে হল থেকে বের করে দেয়, যে হলে কোনোভাবেই থাকা যাবে না। প্রথমে আমাদের খাবার অফ করে দেয়, যে ডাইনিং অফ, এরপরে আমাদের গ্যাস অফ করে দেয়, পানি অফ করে দেয়। আমরা চেয়েছিলাম রাতটা স্টে করতে, 17 তারিখ রাতটা হলে। তো যখন বিদ্যুৎটা অফ করে দেয় তখন আসলে মানে আমরা কোনোভাবে সাহস করে উঠতে পারছিলাম না। এবং তারা বারবার বলছিল যে যদি কোনো ধরনের হামলা হয় সেটার দায় কোনোভাবেই তারা নিবে না। এবং আমরা নানাভাবে শুনতে পাচ্ছিলাম যে ক্যাম্পাসের মধ্যে আমাদের উপর অ্যাটাক করা হবে, কারণ আমরা ক্যাম্পাসে ছিলাম, এটা জানে তারা। তো এক প্রকার বাধ্য হয়ে আমরা আসলে, আমি আমার এক সিনিয়র আপুর বাসায় উঠি, আমাদের হলের এক সিনিয়র আপু, সে বাইরে থাকতো, বাইরে তার বাসায় উঠি। সেখান থেকেই পরবর্তীতে আন্দোলনে যুক্ত হই, বিভিন্ন প্রোগ্রামগুলোতে যুক্ত হই। এবং একটা ভিডিও ওই সময় খুব ভাইরাল ছিল, যে মাথায় পতাকা বাঁধা একটা মেয়ের, যে এই মেয়েটি শহীদ হয়েছেন, এই আপুটি শহীদ হয়েছেন। তো ওই মেয়েটি আমি ছিলাম, এটা একটা গুজব ছিল। এবং ওইখানে আমার গলায় একটা আইডি কার্ড দেওয়া ছিল যেখানে আমার পুরো পরিচয় লেখা ছিল। তো ওই সূত্র ধরে ওই সময় ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে বিভিন্ন তদন্ত সংস্থা আমাকে নানাভাবে খুঁজেছে। আমার ক্যাম্পাসে ওখানে যেহেতু নাম লেখা ছিল আইডি কার্ডে, তো আমার ক্যাম্পাস প্রিন্সিপালের কাছে ফোন করেছে, ডিপার্টমেন্ট হেডের কাছে ফোন করেছে আমার ইনফরমেশনের জন্য। এবং তাদেরকে হুমকিও দিয়েছে যে আমার ইনফরমেশন যদি তারা শেয়ার না করে তাহলে তাদেরকে, মানে চাকরি করতে চান কিনা তাহলে তথ্য দেন, এই ধরনের।
তো একটা পর্যায়ে আমাকে ফোন করে আমার তথ্য নিয়ে আমার নাম্বারে ফোন করে আমাকে যখন একদম ট্র্যাক করে ফেলছিল, তো আমি একটা পর্যায়ে বুঝতে পারি যে আসলে থানা থেকে ফোন করা হচ্ছে বারবার। প্রথমে সকালে শাহবাগ মানে রাতের বেলা হচ্ছে লালবাগ থানা থেকে ফোন করে, সকালবেলা শাহবাগ থানা থেকে ফোন করে। তো আমি সকালবেলা যখন বুঝতে পারি যে আমাকে ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে এবং আমাকে যদি খুঁজে পায় আমাকে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করবে, তো সবাই অ্যারেস্ট হলে তো হবে না, তখন আসিফ ভাই নাহিদ ভাই অলরেডি তাদের জিম্মায়। আমার কাছে মনে হয়েছে যে আমাদেরকে তো বাইরে থাকতে হবে, এটাকে তো কন্টিনিউ কারো না কারো করতে হবে, থামে গেলে তো হবে না। তো আমি সেদিন আপুর বাসা থেকে বের হয়েছি সকাল দিকেই, সেটা কোন এরিয়া ছিল? অলমোস্ট লালবাগে লালবাগে ছিল। তো বের হয়েছি, তখন সিভিলে অলরেডি আমাদের সেই আপুর বাসার নিচে তারা ট্র্যাক করে অলরেডি বাসার নিচ পর্যন্ত চলে গিয়েছে আমাকে খুঁজতে খুঁজতে, এবং তারা বলতেছিল যে এরকম আয়েশা নামের একজন। তো এক পর্যায়ে আমি মাস্ক পরা, হিজাব পরা, কালো একটা বোরকা পরা ছিল। তো বোরকা পরে ইচ্ছা করেই বের হয়েছি মাস্ক টাক্স পরে, যাতে তখন ওই ভিডিওগুলো খুব ভাইরাল, আমাকে ফেস দেখলেই চিনে ফেলবে এমন একটা অবস্থা। তো আমি মাস্ক পরে বের হয়েছি। তো আমাকেই জিজ্ঞেস করছে যে আমার কাঁধে একটা ব্যাগ, হাতে একটা ব্যাগ। হল থেকে বের হয়েছি খুব অনিশ্চয়তা নিয়ে, অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ, জামা কাপড় বই খাতা নিয়ে বের হয়েছি, কারণ হলে কোনোদিন ফিরতে পারবো কিনা, আমরা বেঁচে থাকবো কিনা, অনেক ধরনের অনিশ্চয়তা আসলে ছিল। তো কাঁধে একটা ব্যাগ, হাতে একটা ব্যাগ, বের হয়েছি। তো আমাকে জিজ্ঞেস করছিল যে আসলে আপু এই ধরনের কোনো মেয়েকে চিনেন কিনা, এখানে দেখেছেন কিনা। তো আমি লোকাল ল্যাঙ্গুয়েজ, আমি যেহেতু বলছিলাম না, মানে আমি আসলে বলছিলাম যে মুই আসলে এনে কাম কাজ করে খাই, তো কাম কাজ তখন বন্ধ, চারপাশের অবস্থা খুবই খারাপ, বাড়িতে চলে যেতেছি, এই ধরনের একটা টোনে কথা বলে আমি আসলে ওখান থেকে দ্রুত, আমি তো বুঝতে পারছি যে তাদের কথা বা ফর্মাল তাদের গেট আপ এবং তাদের সাথে অকিটকি গুলো দেখে, তো তারা আসলে গোয়েন্দা সংস্থা কিংবা সিভিলে হচ্ছে আমাকে। তো আমি দ্রুত ওই জায়গাটা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে জাস্ট বলি, রিক্সা বললাম আমাকে বলিও নিয়ে অমুক জায়গায় যাবো, যে আমার সামনে চলেন, সে নিয়ে ওখান থেকে জাস্ট লিভ। তো আমি যদি ওখানে 1 ঘন্টাও লেট করতাম, আমি হয়তো আসিফ নাহিদ ভাইয়ের সাথে থাকতাম ওই সময়, মানে তাদের জিম্মায় চলে যেতাম। তো এইভাবে আসলে পার করেছি, এবং পরবর্তীতে একদমই অপরিচিত আমার কোনো আত্মীয়র বাসায় উঠতে পারিনি, যেহেতু আমাকে খুঁজছিল, খুঁজলে তো আমাকে আমার আত্মীয় স্বজনদের বাসায় খুঁজবে, আব্বু মোর বাসায় খুঁজবে। তো একদমই অপরিচিত, যাকে চিনি না, এরকম মানুষের বাসায় থেকেছে। আমি জানি না ওই মানুষের বাসায় আমি সেফ কিনা, কিন্তু তারপরও থেকেছে। মনে হয়েছে যে হাসিনার থেকে অ্যাটলিস্ট তারা সেফ, মানে নিজের বাসার থেকে, হাসিনার থেকে এবং নিজের বাসায় যাওয়ার থেকে ওই অপরিচিত মানুষের বাসায় আমি সেফ। কারণ নিজের বাসায় আমি সেফ না, আমাকে ওই বাসায় খোঁজা হবে, ওই বাসায় আমাকে খোঁজা হচ্ছে কন্টিনিউয়াসলি আমাদের আত্মীয় স্বজনের বাসাগুলোতে। এবং আমার মনে আছে 3 তারিখে যখন আমরা শহীদ মিনারে আসি, সবগুলো মিডিয়াতে ওই একটা ছবি আছে যে আমাদের সবার হাতের একটা ছবি এক দফার সময়। তো ওই ছবিটা যখন মেইন স্ট্রিম মিডিয়াতে চলে আসে, সবগুলো মিডিয়া কভারেজ এবং সবগুলো মিডিয়ার হেডলাইন ওই ছবিটা দিয়ে। তো ওখানে তো স্পষ্টভাবে আমাকে দেখা যায় লাল হিজাবে একটা মেয়ে সার্জিস ভাইয়ের পাশে। তো মনে আছে আমার 3 তারিখে আমরা আমার ফ্যামিলিকে, আমাকে মানে কয়েকশো নাম্বার থেকে মানে জাস্ট আমার ফ্যামিলিকে উড়াইয়া দিবে, মানে এটাকে আসলে কিভাবে বলা যায় যে একটা মেয়েকে বা একটা মেয়ের বাসায় ফোন করে তাকে কিভাবে ধর্ষণ করা হবে, তাকে কিভাবে রেপ করা হবে, মানে এই ধরনের হুমকিগুলো, বর্ণনাগুলো তারা আসলে করছিল 3 তারিখ রাতে। তো মানে আমার মা আসলে অনেক, আমি একমাত্র সন্তান তাদের, আমার আর কোনো ভাই বোন নেই। তো স্বাভাবিকভাবেই মানে তারা অনেক ভীত হয়ে গিয়েছিল, এবং তারা বলতেছিল যে আসলে বাবা তোর তো আসলে এগুলো নিয়ে কথা বলার কথা না, তোর তো আসলে কোটা নিয়ে নাই, কেননা মানে তুই বাইচা থাকলে আমরা তোকে খাওয়াইতে পারবো, তোর চাকরি করে খাইতে হবে না। আর তখন তো হাসিনা যে চলে যাবে বা হাসিনার পতন হবে, এটা তো আসলে কেউ জানতো না। তো বাসা থেকে অনেক ভয় পেয়ে গিয়েছিল, এবং একটা পর্যায়ে আমার মা মানে বলেই ফেলছে যে তুই যদি মানে আমি তো বাইরে বসে এগুলো করছিলাম অপরিচিত একজনের বাসায় থেকে, তো বলেই ফেলেছে যে তুই যদি বাসায় না আসিস আমি কিন্তু গলায় দড়ি দিব, তুই বাসায় আসবি, তুই আর এগুলোর মধ্যে যাবি না, তুই আর এগুলো করবি না। তারপরও অনেক কষ্টে বুঝিয়েছি যে মা, যেখানে এটা আমি এসেছি এটা অনওয়ে, এখানে পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই, ইউটার্নের কোনো সুযোগ নেই, আমাকে হয় সামনে এগোতে হবে, সামনে গেলে হয় আমি জয়ী হয়ে ফিরবো, না হলে তুমি শহীদের মা হবা। তো অনেক আসলে মানে কি বলে 5 তারিখটা আসলে আমাদের জন্য একটা স্বপ্ন। আমার মনে আছে যে 5 তারিখ যখন আসলে আমি যাত্রাবাড়িতে তো ঘুরেছি,
আমার 5 তারিখ 6 তারিখ আমি জাস্ট রাস্তায় মানুষ দেখার জন্য ঘুরেছি। আমরা 5 তারিখ যাত্রাবাড়ি থানা দিয়ে সামনে আগানোর ট্রাই করছিলাম এবং পুলিশ আসলে পাগলের মতো গুলি করেছে ওদের। মানে আমি জানি না তারা আসলে মানে অ্যাকচুয়ালি তারা কি ফিল করেছে বা তারা কি করেছে, এত এলোপাথারি গুলি চলছে। আমরা পতনের পরেও তারা হ্যাঁ আপনারা জানেন যে যাত্রাবাড়ি থানায় সন্ধ্যার সময় আসলে গোলাগুলি হয়েছে। তো এমনও হয়েছে 5 তারিখে যে আমার সামনের জন শহীদ মানে অন স্পট ডেট গুলি খেয়ে আমি বেঁচে গিয়েছি, আমি তার পেছনে থাকার কারণে। সে সামনে না থাকলে আমার গায়ে গুলিটা লাগতো। এবং ওই দিন ওই যে ভ্যানের উপরে লাশ নিয়ে একজনের উপরে একজন লাশের উপরে লাশ নিয়ে আমরা ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তো ওই জায়গা থেকে বলতে গেলে আসলে পুরো জুলাইটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা দিন অনেক বেশি মানে মেমোরেবল। আমি যদি 18 জুলাইয়ের কথা বলি, 18 জুলাই আমরা আজিমপুরে ছিলাম। তখন আমি ওই আপুর বাসায় ছিলাম, আমার যে বড় আপু, তখনও ওই যে অপরিচিত লোকের বাসায় তখনও যাইনি। তো আপুর বাসায় থাকাকালীন 18 তারিখে আমরা মানে ওখানে ওই যে মোড়টা কলোনি এবং ইডেনের যে একটা মোড় আছে, মোড়ে আমরা অবস্থান নিচ্ছিলাম। তো ওইখানে বিকেলের মানে দুপুরের পর একদিক থেকে ছাত্রলীগ, একদিক থেকে পুলিশ টিয়ার গ্যাস ছুটতে এবং ছাত্রলীগ ওই যে লাঠি সোটা নিয়ে আমাদের উপর অ্যাটাক করে। আমরা একটা পর্যায়ে দৌড়াদৌড়ি ছোটাছুটির মধ্যে কলোনির ভিতরে ঢুকে যাই এবং কলোনির ভিতরে ঢুকে ছাত্রলীগ পিটিয়েছে এবং বাইরে পুলিশ রাবার বুলেট টিয়ার গ্যাস করেছে। আমার মনে আছে ওই দিন আমরা একটা বিল্ডিংয়ে আটকা পড়েছিলাম, রাত 9টা 9:30 পর্যন্ত বিল্ডিং আটকা ছিলাম বিকাল থেকে। এবং টিয়ার গ্যাসের শব্দে কলোনির ভিতরে প্রত্যেকটা বিল্ডিং মানে সাউন্ড গ্রেনেডের শব্দে, টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেডের মানে টিয়ার শেলের ধোয়া সাউন্ড গ্রেনেডের শব্দে প্রত্যেকটা বিল্ডিং আসলে কেঁপে উঠতেছিল। এবং ওই সময় আমার একটা ফিল হয়েছিল যে মানে যখন আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়তাম, শুনতাম মানুষজন দেশের জন্য প্রাণ বাজি রেখে জীবন বাজি রেখে লড়াই করেছে, এই ইতিহাসগুলো যখন শুনতাম তখন খুব আফসোস হতো যে যদি আমাদের এরকম কোনো সুযোগ আসতো আমরা দেশের জন্য কিছু করতাম, দেশের হয়ে লড়তাম। তো ওই দিন মনে হয়েছে যে আমার পরবর্তী প্রজন্ম যেন যুদ্ধ দেখার খায়েশ না করে। আমাদের সাথে একটা ভাই আটকা পড়েছিল, তার গায়ে 9টা মানে 17টা না 18টা রাবার বুলেট লেগেছিল, তিনি ইনজিউর্ড ছিল। তো সবকিছুই আসলে আমাদের জন্য মানে আমি যদি বলি, আমি এখনো মাঝে মাঝে টিএসসি রাস্তাগুলো দিয়ে যখন যাই, ওখানকার যে দেয়াল লিখনগুলো আছে আমি দেখলে আমি মানে জুলাইয়ের মধ্যে হারায় যাই। আমার এখন মাঝে মাঝে মানে ট্রমাটাইজ হয়ে যায়। মানে জুলাই যে 24-এ হয়েছে, এখন যে 26 সাল চলছে, এটা বিশ্বাস হয় না। মনে হয় যে 1-2 মাস আগের ঘটনা। এত অমূল্য, এত জুলাই তো আপনার কাছে বা আপনাদের কাছে আন্দোলন না, এটা বিশ্বাস। তো এই যে লড়াই, এই যে ত্যাগ, এটাকে তো অনেকভাবে ক্যাশ করলো। আফসোস হয় যে পিছিয়ে পড়লে বা না, পিছিয়ে পড়েছি বলে আফসোস হয় না। মনে হয় কি যে দেখেন মানুষজন, বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের যে ইতিহাস, বাংলাদেশের মানুষের কিন্তু একটা কালচার হয়ে গিয়েছে, সংগ্রামটা একটা কালচার হয়ে গিয়েছে। যুগে যুগে কিন্তু তারা লড়াই করেছে, জীবন দিয়েছে মানে বিভিন্ন দেশের জন্য, ভাষার জন্য। হাজার বছরের ইতিহাস। এবং এই যে ইতিহাসটা আমাদের এখন কালচার হয়ে গিয়েছে, এটা আমাদের ঐতিহ্য হয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে যারা আসলে জুলাইকে ব্যবহার করে ব্যক্তির স্বার্থে ব্যবহার করেছে, নিজেদের পুঁজির জন্য ব্যবহার করেছে, বিভিন্ন অসৎ উপায়ে নিজেদেরকে বেনিফিটেড করেছে, তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই হয়তো বা আবার একটা জুলাই হতে পারে। কেননা মানে জুলাই আসলে একদিনের কোনো ইতিহাস না। যেমন জুলাইয়ে দেখেছি, 71-এ দেখেছি, 69-এ দেখেছি, 90-এ দেখেছি। তো এই দেশের তো সংগ্রাম এটা, ইতিহাস এটা। তো জুলাইটি তো আমাদের শেষ সংগ্রাম কিংবা শেষ লড়াই না। আমি মনে করি আমাদের পুরো জীবনটাই একটা সংগ্রাম, একটা লড়াই, সেটা আমাদের জারি রাখতে হবে। এবং আমরা যে সৎ থাকছি, আমি হয়তো অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, আমি ফ্যামিলিগত ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার বাবা অসুস্থ, খুব সিরিয়াসলি অসুস্থ, উনি ওইভাবে আসলে কিছু করতে পারছেন না। আমার মা ছোটোখাটো একটা চাকরি করে, কোনোভাবেই আসলে আমাদের সংসার চলে। তো সেই জায়গা থেকে যদি বলি, খুব ক্রাইসিসের মধ্য দিয়ে আমরা চলাফেরা করি। তো মনে হতে পারে অনেক ক্ষেত্রে অনেকে
বলে যে এই যে আপনি যেটা বলেন পিছিয়ে পড়েছেন কিনা, আমার কাছে মনে হয় যে আমি তাদের থেকে এক কদম এগিয়ে আমার সাহসিকতা, আমার নৈতিকতা, আমার নীতি আদর্শের কাছে, কারণ আমি এটি বিলিয়ে দিইনি। আমি চাইলে যে কোনো মুহূর্তে বিলিয়ে দেওয়া সম্ভব, কিন্তু নৈতিকতা ধরে রাখাটা কঠিন। নৈতিকতা একবার বিলিয়ে দিলে সেই নৈতিকতা, রয়্যালিটি ফিরে পাওয়া যাবে না। কিন্তু কষ্ট করে আমি যদি বড় হই, আমি কোনো না কোনো দিন টাকা ইনকাম করতে পারবো, কোনো না কোনো দিন বড় হতে পারবো, কোনো কোনো দিন ভোগবিলাসী জীবনের মধ্যে আমি নিজের যোগ্যতায় করতে পারবো। অসৎ উপায় অবলম্বন করলে নীতি নৈতিকতা কখনো ফেরত পাবো না। নিজের মধ্যে যে শান্তি, সৎ থাকার যে শান্তি, মানে আমি যদি বলি, আমি আসলে মাঝে মাঝে এমন হয় যে 3 বেলার জায়গায় 2 বেলাও, মানে সকালবেলা বের হয়েছি বাইরে কোথাও, মানে একটা সিঙ্গারা খেয়ে চালাই নেই, কোথাও একটা রেস্টুরেন্টে যে নাস্তা করবো, মনে হচ্ছে না টাকা ওয়েস্ট হবে, সিঙ্গারা খেয়ে চালাই নেই। তো আমি যদি কোনো রেস্টুরেন্টে অনৈতিকভাবে টাকা উপার্জন করতাম, কোনো রেস্টুরেন্টে সবসময় খাওয়ার মতো, চলার মতো আমার অ্যাবিলিটি থাকতো, আমার কাছে মনে হয় খেলে বা ভোগবিলাস করলে তো ওটা চলে যাবে, তাই না? বাট নৈতিকতার বজায় রেখে, নীতিরে ধারণ করে, লয়ালিটি বজায় রেখে, এই যে শহীদের কাছে আমি যখন ভিডিওগুলো এখনো চোখের সামনে আসে, তখন তো নিজের মধ্যে একটা শান্তি পাই যে আমি তো নিজের বিক্রি করিনি, তো সৎ। এবং সততা আসলে বিক্রি করলে কখনো ফেরত আসা যাবে না। এটাকে আমি আবার কখনো বিল্ড আপ করতে পারবো না, গড়তে পারবো না, ফেরত আনতে পারবো না। লড়াই, আদর্শের লড়াই, কিন্তু আমি টাকা চাইলে কোনো না কোনো দিন উপার্জন করতে পারবো। হ্যাঁ, এই যে নীতি আদর্শের লড়াই, এই নীতি আদর্শের লড়াইও অনেকে কম্প্রোমাইজ করে অনেক ভাবে উপকৃত হয়েছে, বা এইগুলো আমরা দেখতে পাই এই ইভেন কি এই জুলাই পরবর্তীতেও। তো এই আদর্শের লড়াই, আবার অন্যদিকে ব্যক্তিগত নিরাপত্তা, এই যে এখনো একটা নিরাপত্তাহীনতার মধ্য দিয়েই যাচ্ছেন আপনি, এই কিছু আদর্শগত কথা বলতে গিয়ে। তো এই দ্বন্দ্বগুলা যখন আসে, এক পাশে ব্যক্তিগত নিরাপত্তা, এক পাশে আদর্শ, সিদ্ধান্তটা কিভাবে নেন? দেখেন, জুলাই আমাকে অনেকগুলো সিদ্ধান্ত নিতে অনেকভাবে সহায়তা করেছে, জুলাই পরবর্তী সময়গুলোতে সহায়তা করেছে। কেননা আমি যদি সত্যিকার অর্থেই বলি, জুলাইয়ের পরে আমার এত ক্ষোভ ছিল যে আমি কেন শহীদ হলাম না। আমি মনে হয় নিজের জীবনকে ভালোবেসেছি দেশের থেকে বেশি, একটু হলেও বেশি। কারণ যারা দেশকে সর্বোচ্চটা দিয়ে ভালোবেসেছে, দেশের জন্য চিন্তা করেছে, তারা তো শহীদ হয়ে গিয়েছে। তারা একদম গুলির মুখে দাঁড়িয়ে গিয়েছে, আবু সাইদ ভাই 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে গিয়েছে। আমি শহীদ হইনি, তার মানে মনে হয় আমাকে বেশি প্রায়োরিটি দিয়েছে। আমার এত ক্ষোভ ছিল, আমি আসলে বোঝাতে পারবো না আপনাকে ভাষা দিয়ে, বা এটা প্রকাশ করার মতো প্রপার শব্দ আমার কাছে নাই, আমার ডিকশনারিতে নাই। আমার এত ক্ষোভ ছিল যে আমি কেন শহীদ হলাম না। তো সেই জায়গা থেকে যদি বলি যে জুলাইয়ে পরে যে জীবনটা পেয়েছি, এটা আমার চিন্তার বাইরে, আমার আশার বাইরে। কারণ আমি ধরেই নিয়েছিলাম জুলাইয়ের প্রত্যেকটা দিন যে আমি শহীদ হবো। আমি বাসা থেকে যখন বের হতাম, প্রত্যেকটা দিন ভাবতাম যে এই বাসায় কি আর ফেরত আসতে পারবো। মানে দরজায় তখন তালা দিয়ে বের হতাম, আবার দরজার দিকে একবার পেছন ঘুরে তাকাতাম যে এই বাসায় কি আবার দিন শেষে আসতে পারবো কিনা, নাকি এটাই শেষ। তো সেই জায়গা থেকে যতটুকু বেঁচে আছি, এটা বেঁচে থাকার কথা না। তো এটা একটা বোনাস লাইফ। তো বোনাস লাইফে আসলে খেলার ক্ষেত্রে যেটা বলি, যে যখন লাইফ পায়, যে বোনাস লাইফ পায় বা আউট হতে গিয়ে হয় না, তখন কিন্তু দেধারসে ছক্কা মারে বা পিটায়, তখন কিন্তু চিন্তা করে না যে আমি তো আউট হয়ে যাব। তো আমাদের লাইফটা আসলে এমন, আমি যে মারা যাব, আমাকে মেরে ফেলবে বা হুমকি দিবে, এটা আসলে চিন্তা করছি না, তাই না? তো সেই জায়গা থেকে আসলে ওই চিন্তাটা হয় না। যেটা বললাম যে জুলাই আমাকে এই চিন্তাটা ঊর্ধ্বে নিয়ে এসেছে। তো জুলাইয়ের পরে বেঁচে থাকা, মরে যাওয়া, এগুলো নিয়ে চিন্তা করি না। আমাকে মনে হয় যে কিছু করতে হবে, এমন কিছু করতে হবে যেটা আমার দেশের জন্য, জাতির জন্য একটা ইম্প্যাক্ট পড়ে। আমি যেন দেশের জন্য কিছু করতে পারি, দেশের ইতিহাসে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য একটা লাইন হয়ে হলেও যেন থাকতে পারি। পুরো একটা উপন্যাস না হই, একটা লাইন অন্তত যেন হতে পারি। সিনথিয়া, আজকের আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অভিজ্ঞতা, আপনার চিন্তা, আপনার বার্তা আশা করি আমাদের দর্শকদেরও ভাবতে সাহায্য করবে, ভবিষ্যৎ প্রজন্মকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনাকেও ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে যারা আসলে এই কথাগুলো শুনলো, এই অনুষ্ঠানের মাধ্যমে যারা এই কথাগুলো শুনলো, সেগুলো সকল সদস্য, মানে সকল দর্শককে আসলে আমি আমার তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আপনাদের সবার উদ্দেশ্যে যদি একটা কথা বলতে চাই, যে নিজের কাছে সৎ থাকার যে একটা শান্তি, এটার উপর আসলে আর কিছু হয় না। আমার বিরুদ্ধে সারা দেশব্যাপী যদি বলে যে আমি অপরাধী, আমি দুর্নীতিগ্রস্ত, কিংবা আমি
অনিয়ম করছি, অন্যায় করছি, সেটা একটা বিষয়, কিন্তু আমি তো জানি আমি কিছু করিনি। এটার যে একটা শান্তি, এই যে একটা মানে পিস বা শান্তির মধ্যে থাকা, আমি এটার মধ্যে আছি। তো যার জন্য অনেকেই বলে যে আসলে তুমি একক ব্যক্তি হয়ে এত কিছু করার সাহস শক্তি কোথা থেকে পাও? এই যে নিজের যে ব্যক্তিগত তৃপ্তি, সৎ থাকার যে তৃপ্তি এখান থেকে পাই। তো আপনারাও চেষ্টা করবেন। আশা করছি আমি আমার লড়াইয়ে সৎ আছি, থাকবো, এবং আপনারা অনেকেই আমাকে আসলে অনেকভাবে, সরাসরি না হোক আমাকে পার্সোনালি অনেকভাবে সাহস দিচ্ছেন। এই অনুপ্রেরণা নিয়েই আসলে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ আপনাদের সকলকে। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের শুনলেন, আপনাদেরও ধন্যবাদ। আপনাদের কোনো মতামত থাকলে আমাদের জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো কণ্ঠ নিয়ে। ভালো থাকবেন, সচেতন থাকবেন।